দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আগের দিন পড়ায় কারো কিছু অসুবিধা আছে কিনা সেটা বলে নাও। দেখুন এখন সব জয়েন করছে। অদ্ভুত সব কি যে সব আজকাল ছেলে মেয়েদের মানসিকতা হয়েছে না, আমি কিছু বুঝে পাই না। দেখলাম একবার না, রাহুলের চিরকালের রোগ। রাহুল, হ্যাঁ, তুই একটা দিনও ঠিক সময় জয়েন করতে পারলি না। এই রোকেয়া, এই রোকেয়া খাতুন, হ্যাঁ স্যার বলুন। ক্লাসটা কটা থেকে বল? স্যার একটু দেরি হয়ে গেছে। কেন দেরিটা হবে কেন? মানে দেরিটা হচ্ছে কেন? মানে আমাকে কোনো কাজ নেই তুই ভেবেছিস নাকি? এই 15 মিনিট তোর জন্য লোকে ওয়েট করবে নাকি? সাতটার ক্লাসে সাতটার ক্লাস হতে 7:05 থেকে ওয়েট করবি, 7টা বাজবে টুক করে জয়েন করবি। প্রত্যেককেই বলছি যে আমি 1 নম্বর হচ্ছে বেশ কয়েকজন ক্লাসে জয়েন করেনি, তাদের আমি আজকে দেখে দেখে দ্বারা সব কটাকে ডিপ করবো। আর হচ্ছে 7টা ক্লাস মানে 7টাতে জয়েন করবি। এই রাহুল, তোর কিন্তু একটা দিনও ঠিক সময় জয়েন করা হচ্ছে না। এই অভ্যাসটা ছাড়, এই অভ্যাসটা না ইমিডিয়েটলি ছাড়, না হলে জীবনে কিছুই করতে পারবি না। মানে 5টা মিনিটের যে মূল্য আছে সেই মূল্যটা বোঝার চেষ্টা কর। দেখে শোনা যাচ্ছে তো সব নাকি? না আবার নেট ফেট কেটে গেল? কোনো অসুবিধা নেই তো? হুম, ঠিক আছে, চলো। আচ্ছা, তো দেখো তাহলে আজকে আমাদের নেক্সট যে ক্লাসটা নিয়ে কথাবার্তা বলার কথা সেটা হচ্ছে জুল থমসন এক্সপেরিমেন্ট। আসলে জুল এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং সেখান থেকে ইন্টারনাল এনার্জির যে তোমার কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা এবং তার যে বিভিন্ন প্রপার্টিজ, সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আজকে জুল থমসন এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলার কথা। এবারে প্রবলেম যেটা হচ্ছে যে দেখবে অনেকের ক্ষেত্রেই, মানে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের জন্য পার্টিকুলারলি বলছি, তবে জুল থমসন এক্সপেরিমেন্টটা হচ্ছে থার্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে জুল থমসন এক্সপেরিমেন্ট লেখা থাকে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের মধ্যে জুল থমসন এক্সপেরিমেন্টটা লেখা থাকে না। আবার ফার্স্ট সেমিস্টারে কিন্তু এনথালপি কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করতে বলে। এবারে এনথালপি কনসেপ্টটা ইন্ট্রোডিউস করার সবচেয়ে ভালো রাস্তা কিন্তু জুল থমসন এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে, ঠিক আছে? সেই জন্য আমরা এই সেমিস্টারেই মূলত জুল থমসন এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে এনথালপি যেটা ইন্ট্রোডিউস হচ্ছে কিরকম ভাবে সেটাকে করে দেওয়া হয়, ঠিক আছে? না আমরা এখানেও সেটাকে করতে থাকবো। তাহলে আজকে যেটা আলোচনা হবে, লাস্ট ক্লাসে যেটা আলোচনা হয়েছে সেখানে কারো কিছু কেউ তো ডাউটস নাই বলছো, খেয়াল করে দেখো ডাউটস আছে কি? মানে মানে আগের সপ্তাহে ক্লাসটা পরপর পরপর করে দেখেছো তো? হুম। কি রাজু দেখেছিস তো? হ্যাঁ স্যার দেখছি, প্রবলেম নেই। জুল থমসন এক্সপেরিমেন্ট, এইটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। সেইখান থেকে কিভাবে কনসেপ্ট অফ এনথালপিটা আসছে সেটাকে আমরা দেখব। জুল থমসন এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে কনসেপ্ট অফ এনথালপি, এইটা আমাদের যা দেখতে হবে। আচ্ছা দেখো,
মানে তোমরা আগের দিনে জুল এক্সপেরিমেন্ট করেছিলে। জুল এক্সপেরিমেন্টে মূলত যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে একটা অ্যাডায়াবেটিক এনক্লোজারের মধ্যে গিভেন অ্যামাউন্টের জল রেখে তার টেম্পারেচারটাকে কমানোর চেষ্টা করা হয়েছিল বিভিন্ন রকমভাবে ওয়ার্ক দিয়ে। আর জুল থমসন এক্সপেরিমেন্টটা মূলত হচ্ছে যে লো টেম্পারেচার অ্যাচিভ করার একটা রাস্তা, যে কি করে তুমি কোন একটা টেম্পারেচার কমাতে পারো। এবার টেম্পারেচার কমানোর অনেক রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা হচ্ছে জুল থমসন এক্সপেরিমেন্ট। তার মানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে এ টেকনিক টু ডিক্রিজ the temperature, decrease the temperature, a technique to decrease the temperature। ধরো এই যে এয়ারে যে বিভিন্ন রকমের গ্যাস আছে, গ্যাসের মিক্সচার আছে, সেই গ্যাসের মিক্সচার থেকে বিভিন্ন গ্যাসটা আলাদা করবে কি করে তুমি, হ্যাঁ, আলাদা করার অনেক হয়তো টেকনিক থাকতে পারে, কিন্তু মূলত যে টেকনিকটা খুব কাজ করে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন। ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন মানে হচ্ছে তুমি ওই এয়ারের টেম্পারেচারটাকে কমাতে থাকতো, যার বয়লিং পয়েন্ট বেশি সে আগে তোমার করে যাচ্ছে, মানে আগে লিকুইফাই করে যাচ্ছে, তাকে তুমি আলাদা করে নিলে, তারপর আবার টেম্পারেচার কমাতে থাকবে, তারপর যার বয়লিং পয়েন্ট আসছে সে লিকুইফাই করে গেলে তাকে আলাদা করে নিলে, এইরকমভাবে বাই ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন তুমি লো টেম্পারেচার ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন তুমি এয়ার থেকে বিভিন্ন গ্যাসগুলোকে সেপারেট করতে পারো। এবং এই যে টেম্পারেচার কমানোটা, সেই টেম্পারেচার কমানোর অনেক রাস্তা আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে তোমার এই জুল থমসন এক্সপেরিমেন্ট। আর জুল থমসন এক্সপেরিমেন্টটা হচ্ছে তোমার এটা একটা ইরিভার্সিবল এক্সপানশন আন্ডার অ্যাডায়াবেটিক কন্ডিশন। তাহলে ইট ইজ এ স্পেশাল কাইন্ড অফ irreversible expansion under adiabatic condition। এটা ইরিভার্সিবল এক্সপানশন আন্ডার অ্যাডায়াবেটিক কন্ডিশন, তার মানে এটা অ্যাডায়াবেটিক প্রসেস তোমাকে মাথায় রাখতে হবে। এটা ইরিভার্সিবল, অ্যাডায়াবেটিক ইরিভার্সিবল এক্সপানশন, কিন্তু এটা স্পেশাল কাইন্ড অফ। আচ্ছা, স্পেশাল কাইন্ড অফ জিনিসটা কি ব্যাপারটা সেটা আমি পরে দেখবো, যে এইটা এমন একটা প্রসেস যেক্ষেত্রে ইনিশিয়াল স্টেপ এবং ফাইনাল স্টেটে এনথালপিটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, সেই রেসপেক্টে একটা স্পেশাল, এটা একটা ওই জন্য অনেক সময় বলা হয় আইসেনথালপিক প্রসেস বলা হয়। হ্যাঁ, সেটা আইসেনথালপিক প্রসেস বলা যায় কি যায় না সেই নিয়ে অনেক কনফিউশন আছে, কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে একটা কিন্তু তোমার এটা আইসেন এনথালপিটা ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটে কিন্তু কনস্ট্যান্ট থাকে, সেই রেসপেক্টে এটা স্পেশাল কাইন্ড অফ ইরিভার্সিবল এক্সপানশন আন্ডার অ্যাডায়াবেটিক কন্ডিশন। আর এটাকে অনেক সময় বলা হয় থ্রটলিং প্রসেস। এটা থ্রটলিং প্রসেস। আর থ্রটলিং প্রসেস জিনিসটা কি, মানে এখানে বেসিক্যালি আমি এই যখন একটা সেট আপ আঁকবো, তুমি তাহলে তোমার কাছে একটা পরিষ্কার হয়ে যাবে। ধরো একটা সেট আপ তোমায় দেখাচ্ছি। ধরো তুমি শুরুতে এই একটা আছে, মানে তোমার পিস্টন আছে, এখানটা একটা ফাঁকা রাখা আছে, আর একটা পিস্টন হচ্ছে এই দিকে দেওয়া আছে। তো শুরুতে হচ্ছে এই ধরনের সেট আপটা আছে। আচ্ছা, এইখানে হচ্ছে যেটা এই এই যে দেওয়ালটা, সেই দেওয়ালটা কিন্তু অ্যাডায়াবেটিক, অ্যাডায়াবেটিক ওয়াল। প্রথমে গ্যাসটা কন্টেনার ওয়ানেই আছে, এর টেম্পারেচারটা কত সেটা বোঝার জন্য এখানে একটা থার্মোমিটার দিয়ে রেখেছে। ধরো থার্মোমিটার দেওয়া আছে, ধরো এটা একটা থার্মোমিটার, ধরো থার্মোমিটার।
আর এখানে একটা প্রেসার ধরে নাও P1, এখানে একটা টেম্পারেচার ধরে নাও তোমার T1, T1 এই টেম্পারেচারের মধ্যে সেটা তুমি আছে। আচ্ছা, এটা শুরুতে, এটা ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল সিচুয়েশনটা এরকম। এবার এখান থেকে ফাইনাল স্টেটে কি হচ্ছে, মানে এই যে পিস্টনটা না, এইটা একটা কিছু ওই মানে একটা সুতো বা দড়ির মতো থাকে, যে দড়ি দিয়ে যেমন ওই সিরিঞ্জ যেমন হয়, এই সিরিঞ্জের মতো করে তুমি এটাকে টানছো। টানলে কি হবে, এই পিস্টনটা হচ্ছে ফ্রিকশনলেস। হ্যাঁ, এই পিস্টনটা তোমার এদিকে এগিয়ে আসছে, এগিয়ে এসে সিচুয়েশনটা কেমন হলো, এইখানে তোমার যে এটা ছিল, এই তোমার একটা ভালভের মতো ছিল, এই পিস্টনটা তোমার এদিকে চলে এলো। ওই যেমন ইঞ্জেকশনের সিরিঞ্জ টিরিঞ্জ হয় না, সিরিঞ্জের মতো করে তুমি যদি টানো, তাহলে এইটা এখানে চলে আসবে, আর এইটা তোমার ধরো এইখানে চলে গেল। তাহলে এখানে তুমি একটা টেম্পারেচার থার্মোমিটার দিয়ে রাখবে, যে থার্মোমিটার দিয়ে তুমি টেম্পারেচারটাকে দেখে নিতে পারবে। আচ্ছা, এবারে এক্সপানশন করার জন্য তোমার ফাইনাল প্রেশারটা হাঁটলে কমে যেতে হলো। তাহলে ফাইনাল প্রেশারটা P2 হয়েছে, এবং তার জন্য টেম্পারেচার চেঞ্জ যেটা হয়েছে T2, সেটা আমি দেখে নিতে চাইছি। এটা হচ্ছে P2 T2, ঠিক আছে। কি যে এখন জয়েন করতে চাইছে না, এত ওখানে জ্বালিয়ে মারে আমাকে, এগুলো একদম নিয়ম কানুন শিখছে না। এই দেখ, আমার ক্লাস কিন্তু আমি বারবার বলছি, যে জিনিসটা সবসময় তারা গুলিয়ে ফেলছি। আমার ক্লাস 7টা মানে কিন্তু 7টা, যেখানে 7টার কাছে 7:30টায় জয়েন করলে হয়, সেখানে পড়তে চলে যান, ঠিক আছে। আমি কাউকে ফোন করে ডাকতে যাইনি। আমি তোদের মধ্যে কেউ কি আছে যাকে আমি ফোন করে বলেছি বাবা আয় আমার কাছে পড়বি আয় পড়বি আয়? আমি ডাকিনি তো। তোর তো সুযোগ আছে জাস্ট লিভ করে দিয়ে অন্য কোনো একটা গ্রুপে টুপে জয়েন করে যাওয়া। এবার আমার কাছে পড়তে এলে আমার সমস্ত নিয়ম মেনে যদি পড়তে পারিস তো পড়বি, বুঝেছিস শুভাঙ্গী? হ্যাঁ, নাহলে বেটার হচ্ছে যারা ভালো মাস্টারমশাই তাদের কাছে চলে যাওয়া আর কি, যারা তোমাকে বেশ আতুপাতু করে রাখবে, তাদের কাছে গেলে তোমার পক্ষে সুবিধা হবে। হ্যাঁ, আমাকে কোনো অজুহাত তজুহাত দিলে হবে না। আমার একটা 7টা মানে 7টা, আমি 7টার জন্য আমি 7:20 আমি কাউকে জয়েন করাতে পারবো না। আচ্ছা দেখো, তা যেটা হলো যে ইনিশিয়ালি প্রেসারটা P1 ছিল, টেম্পারেচার T1, থার্মোমিটার তোমার দেখালো হচ্ছে টেম্পারেচারটা T1 আছে এটা। আর এই এই যে প্রসেসটা করা হচ্ছে, প্রসেসটা করার পরে হচ্ছে ফাইনাল প্রেসারটা P2। অবভিয়াসলি এক্সপানশন যেহেতু হচ্ছে, আমি বলেই দিচ্ছি, এক্সপানশন হচ্ছে বলে প্রেসারটা সাডেনলি কমে গেছে, তার জন্য একটা টেম্পারেচার চেঞ্জ হবে, তার টেম্পারেচারটা তুমি থার্মোমিটারে তোমার নোট করবে। তাহলে এই হচ্ছে করসপন্ডিং প্রসেসটা, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা যেটা খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু এক্সপানশন ক্লিয়ারলি P2টা লেস দেন P1 এটা। আর এবারে দেখো, এই পুরো ব্যাপারটা কিন্তু অ্যাডায়াবেটিক এনক্লোজারের মধ্যে আছে। এই যে এই দেওয়ালটা, এই যে পুরোটা যে অ্যাডায়াবেটিক জ্যাকেটের মধ্যে বসানো, এটাও তোমার অ্যাডায়াবেটিক জ্যাকেটের মধ্যে বসানো। ওভারঅল জিনিসটা কিন্তু একটা অ্যাডায়াবেটিক প্রসেস, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাডায়াবেটিক প্রসেস যদি হয়, তাহলে এই হিট চেঞ্জ যেটা, হিট চেঞ্জ কিউটা কত হবে, সেটা খালি 0 হবে। ভিতরটা ডিটেলে তোমার দেখার দরকারই নেই, যেহেতু ওটা টোটালটা অ্যাডায়াবেটিক এনক্লোজারের মধ্যে কানেক্টেড আছে, সেটা সার্টেনটির ক্ষেত্রে হিট চেঞ্জটা হচ্ছে তোমার 0 হবে। আর এবার ওয়ার্কটাকে দেখার চেষ্টা করি। ওয়ার্কটা ডব্লিউ, ডব্লিউটা হচ্ছে তোমার এই যে দুটো এখানে কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্ট 1-এ একটা ওয়ার্ক ইনভলভ হয়েছে, সেটা W1। কম্পার্টমেন্ট 2-তে একটা ওয়ার্ক ইনভলভ হয়েছে W2। আর কম্পার্টমেন্ট 1-এ যে এক্সটার্নাল প্রেসারটা এখানে অ্যাপ্লাইড হয়েছে, সেটা হচ্ছে P1 মাইনাস P1 ইন্টু, দেখো কম্পার্টমেন্ট 1-এর ক্ষেত্রে কি হচ্ছে না, ইনিশিয়াল ভলিউম একটা কিছু আছে, হ্যাঁ ধরে নাও সেটা V1, মানে এখানে যেমন P1 T1 এবং এর করসপন্ডিং ধরে নাও এই ভলিউমটা হচ্ছে V1 ছিল, আর এখানে যে ভলিউমটা তৈরি হয়েছে সেটা ধরে নাও তোমার V2। তাহলে কম্পার্টমেন্ট 1-এ ইনিশিয়াল ভলিউমটা V1, ফাইনাল ভলিউমটা কিন্তু 0, তাহলে মাইনাস P1 ইন্টু 0 মাইনাস V1। এইটা হচ্ছে তোমার কম্পার্টমেন্ট 1-এ যে ওয়ার্কটা হলো সেইটা।
মানে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, তো বা মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে কম্পার্টমেন্ট ওয়ানটার ইনিশিয়ালি ভলিউমটা ভি ওয়ান ছিল, সেটা দেখো কমে গিয়ে ভলিউমটা তোমার জিরো হয়ে গেছে। আর যে এক্সটার্নাল প্রেশারটা এখানে কাজ করছিল সেটা হচ্ছে পি ওয়ান, তো মাইনাস পি ওয়ান ইন্টু জিরো মাইনাস ভি ওয়ান। আর কম্পার্টমেন্ট টুতে দেখো প্রেশারটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার হচ্ছে পি টু, ফাইনাল ভলিউমটা ভি টু, ইনিশিয়ালি কিন্তু তার যে ভলিউমটা ছিল তোমার জিরো, এখানে ভলিউমটা তোমার জিরো ছিল, সেখানে ভলিউমটা হয়ে যায় তোমার ভি টু। এটা কত হলো তাহলে দেখো, এটা হয়ে গেল তোমার পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, এইটা হলো তোমার ওয়ার্কটা। ঠিক আছে, আচ্ছা এবারে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা ইউটা সেটা তো কিউ প্লাস ডব্লিউ। তাহলে দেখো ডেল্টা ইউটাকে তুমি লিখলে ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, কারণ ইন্টারনাল এনার্জি সেট প্রপার্টি বলে, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা তোমাকে সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল হিসেবে করতে হবে। ঠিক আছে, তাহলে এবারে হিটটা হয়ে গেছে এখানে জিরো, আর ওয়ার্কটা হয়ে গেছে কত, পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু। তো এইখান থেকে তুমি দেখতে পারো, দেখো ইউ ওয়ান প্লাস পি ওয়ান ভি ওয়ান এটা হয়ে গেল ইউ টু প্লাস পি টু ভি টু, এটা এরকম একটা জায়গায় এসে তুমি পৌঁছাচ্ছ। বা এখান থেকে তুমি বলতে পারো যে ইউ প্লাস পিভি এটা হচ্ছে কনস্ট্যান্ট। তখন সেই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলা হয়, তখন দেখো না যে পি ওয়ান ভি ওয়ান ইকাল টু পি টু ভি টু কখন হয়, যখন পিভি ইকাল টু কনস্ট্যান্ট। এটা বয়েলস ল থেকে পাওয়া যায় না, সেরকম আছে। যেমন এখান থেকে ইউ প্লাস পিভিটা হচ্ছে কনস্ট্যান্ট হলো। আর এবারে যেটা কথা, যে এই যে এক্সপেরিমেন্টটাকে করা হয়েছে, সেই এক্সপেরিমেন্টটা তো একটা স্পেশাল কাইন্ড অফ এক্সপেরিমেন্ট সার্টেনলি, কিন্তু এমন তো নয় যে এখানে আমি ইনিশিয়াল প্রেশার ভলিউমটা সবসময়, মানে ইনিশিয়াল প্রেশার টেম্পারেচার ভলিউমটা পি ওয়ান ভি ওয়ান টি ওয়ানই রাখতে হবে, বা ফাইনালটা পি টু ভি টু টি টুই রাখতে হবে, এরকম তো নয়। এটা তোমার যেটা কথা হচ্ছে যে তুমি তুমি চাইলে এটাকে অনেক সময় মানে যে কোনো আরবিট্রারি ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতে পারো, আর যে কোনো আরবিট্রারি ফাইনাল স্টেটে তুমি যেতে পারো। তার মানে এটা এবং এখানে যে ওয়ার্কিং সাবস্টেন্সটাকে ব্যবহার করছো, ওয়ার্কিং সাবস্টেন্স সম্বন্ধে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি। জুল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যেমন ওয়ার্কিং সাবস্টেন্সটাকে একটা ধরা হয়েছিল, মানে আইডিয়াল গ্যাস ধরা হয়েছিল, মানে জুল অন্তত যেরকম ভাবে ধরেছিলেন। হ্যাঁ, কিন্তু এখানে দেখো কোনো মানে যে সাবস্টেন্সটাকে তুমি এখানে ব্যবহার করছো সেইটার উপরে কোনো কিন্তু রেস্ট্রিকশন নেই। তার মানে একটা আরবিট্রারি যে কোনো একটা সাবস্টেন্স তুমি নিচ্ছ, এটা আরবিট্রারি যে কোনো একটা প্রসেস তুমি কনসিডার করছো, তাতে ইউ প্লাস পিবি এই কম্বিনেশনটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তো এটা খেয়াল করো যে ইউটা তার ইন্টারনাল এনার্জি, তার মানে আমার কাছে পরিষ্কার আছে, প্রেশারের মানে আমার কাছে পরিষ্কার, ভলিউমের মানে আমার কাছে পরিষ্কার। এখানে ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট রইল না, এখানে প্রেশার বা ভলিউম আলাদা করে কিছু কনস্ট্যান্ট রইল, কিন্তু ইউ প্লাস পিবি এই কম্বিনেশনটা হচ্ছে সবসময় এটা কনস্ট্যান্ট থাকে। যখনই একটা কম্বিনেশন সবসময় কনস্ট্যান্ট থাকে, তোমাকে বুঝতে হবে এটা নিশ্চয়ই কিছু একটা এর মানে আছে। মানে আছে মানে হচ্ছে যে ইউ প্লাস পিভিটা জাস্ট একটা অ্যালজেব্রিক সাম নয়, এই ইউ প্লাস পিভিটা অ্যাজ এ হোল কিন্তু তার একটা মানে আছে। মানে ব্যাপারটা কিরকম ভাবে বোঝাতে চাই কি, দেখো ধরো আমরা এরকম হয় না, ডিপার্টমেন্টে ক্লাস নেওয়ার সময় এ করার সময় আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে একটা ছেলে একটি মেয়ে, তারা দুজন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, মানে ছেলেটি তার মতো করে আছে, মেয়েটি তার মতো করে আছে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা না, মানে কোনোতেই সমস্যা নাই। এবার হয় আবার আবার দেখা যাচ্ছে যে কখনো কখনো ওই ছেলেটি এবং মেয়েটি সমস্ত জায়গাতে তাদেরকে একসাথে দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো কোনো একটা পার্টিকুলার ক্লাসে হয়তো ছেলেটির পাশে একটাই মাত্র সিট ফাঁকা ছিল, সেখানে মেয়েটি এসে বসলো, একটা ক্লাসে দেখলাম। হ্যাঁ, অন্য ক্লাসে হয়তো অন্য কেউ একজন, ছেলেটির পাশে অন্য একটি ছেলে বসেছে, বা ছেলেটির পাশে অন্য একটি মেয়ে বসেছে, এরকম সিচুয়েশন নয়। আমি দেখতে পাচ্ছি ওই যে ছেলেটি এবং ওই যে পার্টিকুলার মেয়েটি, এই যে পেয়ারটা, এই পেয়ারটাকে যেখানে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। বাস স্ট্যান্ডে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, মলে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, তাদেরকে ডিপার্টমেন্টে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, কোনো একটা রেস্টুরেন্টে তাদেরকে একসাথে দেখতে পাওয়া যাচ্ছে। তখন আমরা মনে মনে ভাবি যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ইকুয়েশন আছে, যে তখন এই দুজনকে অ্যাজ এ হোল ধরো ট্যাপাটেপি বা খ্যাপাখেপি এইরকম ভাবে তাদের ধরো আমরা ডেজিগনেট করে ফেলি। বা এরকম সিচুয়েশন এরকম সময় হয় যে তুমি কোনো একটা তুমি হয়তো কোনো একজন লোককে ইন্ডিভিজুয়ালি চেনো, ধরো এক্স কে, কোনো একজন মহিলাকে তুমি ইন্ডিভিজুয়ালি চেনো ওয়াই কে, আর একজন ধরো একটা বাচ্চা ছেলে আছে জেড, তাকে তুমি ইন্ডিভিজুয়ালি চেনো। হ্যাঁ, এবারে তুমি ইন্ডিভিজুয়ালি চেনো, কিন্তু তুমি দেখতে পেলে সমস্ত জায়গাতেই হচ্ছে এরকম হলো ওই ভদ্রলোকটি আর তার পাশে হচ্ছে ভদ্রমহিলা এবং কোলের ছেলেটি, এই কম্বিনেশনটাকে বিয়ে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে, পুজোর বাজার করতে দেখতে পাওয়া যাচ্ছে, বা অনেক মানে যেকোনো জায়গাতেই প্রায় তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। তখন তোমার কি মনে হয় যে না এমন, তাহলে নিশ্চয়ই
এই যে ভদ্রলোক তার ওয়াইফ হচ্ছে এ এবং এটা তার ছেলে, মানে তার একটা ফ্যামিলি আর কি। এরকম ভাবে তো তোমরা বলতে থাকো। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, দেখো দেখো একটা ফ্যামিলিতে হয়তো ৩ জন লোক আছে, ৩ জনের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, কিন্তু তারপরেও হচ্ছে তারা ৩ জনে মিলে কিন্তু একটা ফ্যামিলির মতো রোল প্লে করছে। হ্যাঁ, ধরো আমি এরকম বললাম যে আমাদের নীলকমল হচ্ছে ধরো চক্রবর্তী। হ্যাঁ, বললাম যে ওটা একটা চক্রবর্তী ফ্যামিলি। নীলকমলের একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, তার মিসেসের একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, তার বাচ্চার একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, কিন্তু এই কম্বিনেশনটা নীলকমল পাশে একজন ভদ্রমহিলা, যেটা নীলকমলের বউ এবং তার কোলের ছেলে, এই যে কম্বিনেশনটা সবসময় যখন অ্যাপিয়ার করে তখন কি হয় যে ধরো দেখা গেল যে কোন একটা চিঠি ৩ জনের যে কোনো নামে এলেই হচ্ছে ওই একটা পার্টিকুলার অ্যাড্রেসেই জাস্ট গিয়ে এটা পৌঁছায়। বা কোনো একটা দুর্গাপুজোর চাঁদা আনতে যাওয়া হয়েছে, ৩ জনের মধ্যে যে কোনো একজনকে পেলেই হচ্ছে তুমি ওই এটাকে বিলটা দিয়ে আসতে পারো। ঠিক আছে? তার মানে এই যে ইউ প্লাস পিভি, মানে এই ইউটা হচ্ছে নীলকমল, ভিটা হচ্ছে ধরে না নীলকমলের বউ, আর পিটা হচ্ছে নীলকমলের ছেলে। এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা সবসময় অ্যাপিয়ার করছে। যখনই এরকম একটা কম্বিনেশন সবসময় অ্যাপিয়ার করবে, বেটার হচ্ছে সেটাকে একটা অন্য নামে ডাকা। তোমাদের বাড়িতে তুমি ওই ইন্ডিভিজুয়াল নামগুলো দিয়ে তুমি দেখো বলে চক্রবর্তী ফ্যামিলি, হ্যাঁ এরকম সব বলে না, সরকার ফ্যামিলি, হ্যাঁ, দত্ত ফ্যামিলি, মিত্র বাড়ি, মল্লিক বাড়ি, সব জায়গায় বাড়িতে এরকম লেখা থাকে, কিন্তু মল্লিক বাড়ি একজনকে রিপ্রেজেন্ট করছে না, মল্লিক বাড়িতে যে ওই বাড়িতে যে মেম্বার গুলো আছে সবাইকে একসাথে রিপ্রেজেন্ট করছে। এখানেও ঠিক একই রকম ভাবে ইউ প্লাস পি এই কম্বিনেশনটা মানে বারবার অ্যাপিয়ার করছে বলে এর একটা আলাদা সিগনিফিকেন্স থাকবে, বরং তাহলে এটাকে একটা অন্য নাম দিয়ে দেওয়া দরকার। যেটা কথা হচ্ছে দিস কম্বিনেশন, কেউ একজন জয়েন করছে, এটা কে আবার দেখি তো, এটা আবার গেল না এলো রইলো। এই সোহা ইয়াসমিন, হ্যাঁ সোহা ইয়াসমিন আছিস? হ্যাঁ স্যার আছি। ক্লাসটা কটা থেকে 7টা থেকে কটা বাজে? 7:30। তা কি এটা কি অ্যালাউড? না স্যার আসলে একটু লেট হয়ে গেছিল, আজকের মতো আর হবে না পরের দিন থেকে। মনে থাকে জানো, তুই টার্গেট হয়ে রইলি। হ্যাঁ, এটা যে ফার্স্ট ওয়ার্নিং। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এই যে কম্বিনেশনটা, দিস কম্বিনেশন ইজ এ স্টেট ফাংশন। কারণ এটা একটা স্টেট ফাংশন, কারণ ইউ একটা স্টেট ফাংশন, পি একটা স্টেট ফাংশন, ভি একটা স্টেট ফাংশন, আর কম্বিনেশনটা একটা স্টেট ফাংশন। দিস কম্বিনেশন ইউ প্লাস পিভি ইজ এ স্টেট ফাংশন and it appears in many situations, এবং বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু এই কম্বিনেশনটা তোমার অ্যাপিয়ার করছে। তাহলে দিস কম্বিনেশন মাস্ট হ্যাভ এ স্পেশাল মিনিং। দিস কম্বিনেশন মাস্ট হ্যাভ এ স্পেশাল মিনিং। ঠিক আছে, এইটা এই কম্বিনেশনটা কিন্তু একটা আলাদা মানে থাকবে, মাস্ট হ্যাভ এ স্পেশাল মিনিং। বুঝছে এইটা? তাহলে তাহলে দিস হ্যাজ বিন কল্ড বাই এ স্পেশাল নেম called the enthalpy of the system. enthalpy of the system. তাহলে এইটাকে আমি দেখো এনথালপি নাম দিয়ে দিলাম। তাহলে এনথালপিটা কিন্তু একটা ডিরাইভড স্টেট প্রপার্টি। এটা দেখো একটা ডিরাইভ স্টেট প্রপার্টি। এনথালপি ফার্স্ট লতে ছিল না, আমাকে ইন্টারনাল এনার্জিটা একটা ফান্ডামেন্টাল স্টেট প্রপার্টি এটাকে ইন্ট্রোডিউস করতে হয়েছিল। প্রেসার ভলিউম তারা তো ফান্ডামেন্টাল স্টেট প্রপার্টি বটেই, কিন্তু ইউ প্লাস পিভি এই যে কম্বিনেশনটাকে যে নতুন করে একটা এনথালপি নাম দিচ্ছে, সেই এনথালপিটা কিন্তু একটা অক্সিলারি বা ডিরাইভ স্টেট প্রপার্টি। তাহলে এনথালপি এইচ, যেটাকে এই যে এক্সপ্রেস করা হচ্ছে, এনথালপি এইচ ইজ অ্যান অক্সিলিয়ারি or derived state property.
আচ্ছা, এবারে এই এনথালপি নিয়ে আমাকে অনেক কথাবার্তা বলতে হবে, সেটা আমি পরে আসছি। তাহলে দেখো এই যে ইউ প্লাস পিভি এই যে কম্বিনেশনটা তুমি পেলে, সেটাকে তুমি যখন এনথালপি বলছো তাহলে ক্লিয়ারলি কি দাঁড়াচ্ছে, ক্লিয়ারলি দেখো H1 ইকুয়াল টু H2 হচ্ছে, অর Hটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই যে U1 প্লাস P1 V1টাকে তুমি H1 বলবে, U2 প্লাস P2 V2টাকে H2 বলবে, তাহলে U প্লাস PV অর্থাৎ Hটা সেটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে এরকম সময় কনক্লুড করা হয়, তাহলে এখান থেকে যেটা কনক্লুশনে আসে, কনক্লুশনটা হচ্ছে যে জুল থমসন expansion is an isenthalpic process। এটা তাহলে দেখো যদি কোশ্চেন এরকম একটা পড়ে, আমি প্রবলেম বলছি, একটা প্রবলেম দিলেও পরীক্ষায়, যেটা পরীক্ষা 2 নম্বরের কোশ্চেন হিসেবে খুব পড়ে, এরকম করে বললো যে so that Joule Thomson expansion is an isenthalpic process, বলা হলো যে so that Joule Thomson expansion is an isenthalpic process। ঠিক আছে, এইটা তাহলে এইটা যদি পরীক্ষায় কোশ্চেন করে তার উত্তর কি হবে, তোমাকে একদম এই যে এইখান থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত বলতে হলো, তবে তোমাকে নম্বরটা দেবে। ঠিক আছে, তো যদি পরীক্ষায় কোশ্চেনটা পড়ো, এই যে এইখানে এইখান থেকে এই যে একদম এই যে মানে এই যে ছবিটা আঁকলে তুমি, ছবি থেকে স্টার্ট করে তুমি এই শেষ পর্যন্ত বললে, তাহলে তুমি 2 নম্বর পাবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি পরীক্ষায় কোশ্চেন করলে কিন্তু এইরকম ভাবে ফ্ল্যাট কোশ্চেন দেব না, আমি তোমাকে বলবো যে জুল থমসন এক্সপানশন is an isenthalpic process, করে ইনভার্টেড কমার মধ্যে লিখলাম যে কমেন্ট অন দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্ট অথবা বললাম জাস্টিফাই অর ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট, জাস্টিফাই অর ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট, মানে আমি আগেরটা যেমন পুরো ইনস্ট্রাকশনই দিয়ে দিচ্ছি, মানে বলেই দিচ্ছি জুল থমসন একটা এক্সপেরিমেন্ট, একটা আইসেনথালপিক প্রসেস, তোমাকে সেটা দেখাতে বললাম। আর আমি কোশ্চেনটা যখন করছি তোমাকে একটা ওপেন একটা এন্ডেড প্রবলেম, তোমাকে আমি সুযোগ দিলাম যে কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, বা তোমার যদি অন্য কিছু বক্তব্য থাকে তুমি যেন বলার সুযোগ পাও। বা জাস্টিফাই আর ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্যটা যদি সত্যি হয় তা কেন সত্যি তার পক্ষে যুক্তি দিতে হবে, আর বক্তব্যটা যদি ঠিক না হয় তাহলে কেন ঠিক নয় তার জন্য তোমাকে যুক্তি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এই হচ্ছে অনেক বই পড়লে যে সুবিধাটা তুমি পাবে, যে ধরো তোমরা যে ধরনের বই পড়তে অভ্যস্ত, হ্যাঁ তোমাদের মাস্টারমশাই জানি না কি বই পড়তে বলেছে, যদি ক্যাস্টেলেনের বই পড়ো বা রক্ষিতের বই পড়ো, সেখানে যে বইগুলো দেখবেন তোমরা মাস্টারমশাই পড়তে পারো, অ্যাটকিন্সের বই পড়ো, লেভাইনের বই পড়ো, সেখানে কিন্তু এটাই থাকবে যে জুল থমসন এক্সপেরিমেন্ট একটা আইসেনথালপিক প্রসেস। কিন্তু যদি তুমি জিম্যানস্কির বই পড়ো, এইচপি ক্যালেনের বই পড়ো, যেগুলো থার্মোডাইনামিক্সের একদম মানে একদম দারুণ জানে ভালো বই যেগুলো আর কি, এইগুলো, বা ইভেন হচ্ছে তুমি আমাদের বই পড়ো, কারণ আমরা ওই মানে বিভিন্ন যেগুলো নিয়ে কোনো বিতর্ক আছে সেইগুলো নিয়ে কিছু স্বচ্ছ কমেন্ট আমরা সবসময় করেছি আর কি। আমরা একটুখানি জাজমেন্টাল জায়গায় ছিলাম যে যখনই বিভিন্ন বই বিভিন্ন বক্তব্য রাখছে তখন কোন বক্তব্যটা সত্যি আর কি, সেটা সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার মতবাদ আছে, এবং আমাদের বইকে সেটা রিফ্লেক্টেড হয়েছে। যারা আমাদের বই পড়ো তারা দেখবে যে এই ধরনের কথাবার্তা যখন বলা হচ্ছে তখন যেটা কথা সেটা হচ্ছে এই যে যে তুমি এই এই যে সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার করার সময় তোমাকে যেটা করতে হলো যে আগে যেটাকে লেখা হয়েছে সেটা তুমি পুরোটাকে দেখালে, মানে এই যে একদম শুরুর থেকে তুমি যে এইখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত দেখালে, দেখি H1 ইকুয়াল টু H2 হচ্ছে বা Hটা কনস্ট্যান্ট হচ্ছে, এই পর্যন্ত তুমি বললে। তারপরে অ্যাডিশনাল যে কমেন্টের জায়গাটা সেটা হচ্ছে এই যে বাট যেহেতু অ্যাজ জেটি এক্সপানশন is an irreversible process,
irreversible process, we know only the initial state and final state. We know only the initial state and final state. We cannot say anything regarding the intermediate স্টেজ। মানে দেখো ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটে ইকুইলিব্রিয়ামে থাকে। এবার ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে তো আমি যে কোনো রকম ভাবে যেতে পারি। মানে ধরো আমি এখানে আমি শুরুতে P1 V1 ধরো T1 এ ছিলাম, একটা ইনিশিয়াল স্টেট, ফাইনালি P2 V2 T2 তে আছি। এইখানে এনথালপি H1 ছিল, এখানে এনথালপি তোমার H2 ছিল। এবারে এইটা তো আমি যেতে পারি অনেক রকম পাথে, এ একটা পাথে, এই একটা পাথে, এই একটা পাথে, বিভিন্ন পাথে আমি যেতে পারি এইটা। এবারে কথা হচ্ছে যে শুরুতে এনথালপি H1 ফাইনালি এনথালপি H2, এনথালপি কিন্তু স্টেট প্রপার্টি, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে মাঝের পয়েন্টগুলোতে হ্যাঁ এনথালপিটা কি আছে, হ্যাঁ এবারে এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এনথালপিটা কনস্ট্যান্ট আছে কিন্তু আমি তো বলতে পারি না। ধরো আমি এরকম ব্যাপারটা বলছি যে আমি ফার্স্ট পিরিয়ডে দেখলাম যে তুমি কলেজে আছো, লাস্ট পিরিয়ডে দেখলাম তুমি কলেজে আছো, ধরে নাও। এবারে মাঝের সময়টা তুমি কলেজেই ছিলে কিনা আমি যদি তোমাকে মানে একদম মানে ক্লোজলি না দেখি, মানে সবসময় তোমার চোখে তোমার দিকে যদি চোখটা দিয়ে রাখি, তবেই তো আমি বুঝতে পারবো যে মাঝখান তুমি শুরুতে দেখলাম ক্লাসের কোনো একটা পার্টিকুলার জায়গায় বসেছিলে, এবং শেষেও দেখলাম, শেষে মানে হচ্ছে একদম কলেজের শেষেও দেখলাম ওই পার্টিকুলার জায়গাতেই বসে আছো, কিন্তু মাঝের জায়গায় তুমি এখান থেকে ওখান থেকে ঘুরে ঘাড়ে এসেছো কিনা সেটা তোমাকে পরিষ্কারভাবে না দেখলে তুমি বুঝতে পারবো না। এবার রিভার্সিবল প্রসেস হলে কি হয় না, সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। সেখানে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানে কি বলবো ছোট 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 স্টেপে আমি তোমাকে দেখছি, মানে একদম কন্টিনিউয়ালি তোমাকে দেখছি, তাহলে আমার পক্ষে বলা সহজ যে হ্যাঁ তুমি সত্যি সত্যি মানে ওখানে ছিলে। কিন্তু যদি আমি ইরিভার্সিবল প্রসেস দেখি, সেখানে ইনিশিয়াল স্টেটটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এনথালপির একটা মানে আছে, ফাইনাল স্টেটটা ইকুইলিব্রিয়ামে থাকে, তার একটা এনথালপির মানে আছে। কিন্তু মাঝের যে জায়গাটা সেখানে এনথালপি বাড়লো, তারপরে এবারে কমলো, আবার বাড়লো, আবার কমলো, এইরকম ভাবে বাড়া কমা করতে 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 কনস্ট্যান্ট আছে নাকি থ্রু আউট কনস্ট্যান্ট আছে, এটা তুমি বুঝবে কি করে? হ্যাঁ, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, যে এই যে বলা হচ্ছে যে এনথালপিটা তোমার কনস্ট্যান্ট থাকছে, তাহলে ধরো আমি এরকম ভাবে ব্যাপারটাকে ভাবছি আর কি, তুমি জাস্ট দেখো যে ধরো আমি এদিকে ধরো প্রেসার প্লট করছি, ধরো এদিকে তুমি এনথালপি প্লট করছো, তাহলে এই শুরুতে এনথালপি এখানে ছিল, এটা হচ্ছে H1, আর ফাইনালি ধরো এনথালপি মানে এখানে যখন প্রেসারটা P1 তখন এনথালপি ছিল H1, যখন প্রেসারটা P2 তখন এনথালপি একই আছে এইটা। এবারে এইটা যখন হচ্ছে এমন তো হতে পারে যে ধরো এটা বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে করে এখানে আসতে পারে, এইটা বেড়ে গেল, বেড়ে গিয়ে এখানে আসতে পারে, এটা কমে গেল, কমে গিয়ে এখানে আসতে পারে। তাহলে অনেক রাস্তা দেখো এইরকম ভাবে, এইরকম করে এরকম করে এরকম করে আসতে পারে, এরকম করে যেতে পারে, এরকম করে যেতে পারে, আবার তুমি যেটা গেস করছো এইরকম ভাবেও তোমার এখানে যেতে পারে। তার মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই তুমি একমাত্র বলতে পারো থ্রু আউট দ্য প্রসেস এনথালপিটা কনস্ট্যান্ট। কিন্তু বাকি প্রসেসগুলোতে শুরুতে এনথালপি শেষে এনথালপি সমান, কিন্তু মাঝখানে এনথালপি বাড়া কমা কিন্তু হতে পারে। তাহলে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে শুরুটা শেষটা কারো তুমি জানো না, সেখানে উই নো অনলি দ্য ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট, উই ক্যানট সে এনিথিং রিগার্ডিং দ্য ইন্টারমিডিয়েট স্টেটস। সেখানে কি হবে, therefore we can say with guarantee that enthalpies at the initial state and final state are the same এটা, but we cannot say that enthalpy remain constant
throughout the process throughout the process, তাহলে hence we should not say that JT expansion is an isenthalpic process. দেখলে কি বললাম, বুঝতে পেরেছো? যে আমার আইসেনথালপিক প্রসেস মানে থ্রু আউট দ্য প্রসেস এনথালপি কনস্ট্যান্ট থাকতে হবে, কিন্তু আমি শুরুটা শেষটা ছাড়া তো আমি জানিই না, আমি কি করে বলবো? ধরো এই যে নীলকমল ছেলেটা, হ্যাঁ, সেই যে সৎ ছেলে কিনা, তাকে আমি কতটুকু সময় দেখি বলো? আমি যতটুকু সময় দেখি সেইটুকু ঠিক আছে, আমার মনে হচ্ছে ছেলেটা সৎ ছেলে, সত্যবাদী ছেলে, ভালো ছেলে। এবারে আমি তো তাকে সব সময় দেখছি না, ধরো আমি তাকে এই আজকে দেখলাম, আবার এক সপ্তাহ পরে দেবো, এই মাঝের সময়ের মধ্যে কোথায় সে চুরি জোচ্চুরি বাটপুরি এসব করে এলো, সেটাকে আমার পক্ষে জানা সম্ভব? তাহলে এবারে ধরো আমার কোনো একজন পরিচিত লোকজন তার মেয়ের বিয়ে দেবে বলে নীলকমলের চরিত্র সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে আমি কি বলতে পারি? দেখো আমি যতটুকু দেখেছি তাতে তো ভালো ছেলে বলেই মনে হয়, কিন্তু আমার পক্ষে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না, কারণ আমি তাকে কতটুকু সময়ই বা দেখেছি, এটাই তো আমি বলবো। তাহলে আমি কি গ্যারেন্টি দেওয়ার মানে একদম মানে সেই জায়গায় আমি আছি? আমি বলতে পারি ঠিক আছে, আমি মানে এরকম দু একটা ইনস্ট্যান্ট বলতে পারি যে হ্যাঁ, এই জায়গায় ওই ছেলেটা সৎ ছিল, ওই জায়গায় ওই ছেলেটা সৎ ছিল, বা ওই জায়গায় ও সত্যি কথা বলেছিল, এরকম দু তিনটে ইনস্ট্যান্ট বলতে পারি, কিন্তু মাঝপথে কে কি করছে টরছে সেসব সম্বন্ধে আমার পক্ষে গ্যারেন্টি দিয়ে কিছু বলা সম্ভবই না। সেটা হচ্ছে কথা, যে কারণে আমরা ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ইন্ডিকেটেড ডায়াগ্রাম আঁকতে পারিনি। ইন্ডিকেটেড ডায়াগ্রামের ক্ষেত্রে আমি ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেটটা বলেছিলাম, কিন্তু মাঝের পার্টটা সে বিভিন্ন রকম ভাবে যেতে পারে, এখানেও তাই। ইনিশিয়াল আর ফাইনাল, এই যে H1 = H2, এটা পরিষ্কার, শুরুতে এনথালপি শেষে এনথালপিটা পরিষ্কার, তার মানে এনথালপিটা থ্রু আউট দ্য প্রসেস কনস্ট্যান্ট ছিল কিনা এটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না। সেই জন্য যখন তোমাকে কমেন্ট করতে বলে, তোমাকে কিন্তু ওই প্রথমে তুমি দেখালে যে শুরুতে এনথালপি শেষে এনথালপিটা সমান, কিন্তু ফাইনালি তোমাকে এই কমেন্টটাও করতে হবে, দেখো বাবু, যেহেতু জুল থমসন এক্সপেরিমেন্ট একটা যেটা তোমার প্রসেস মানে ইরিভার্সিবল প্রসেস, আমি শুরুতে এনথালপি শেষে এনথালপি সমান সেটা তো দেখালাম, কিন্তু থ্রু আউট দ্য প্রসেস কি হয়েছে ভাই আমি বলতে পারবো না। সেজন্য আমার পক্ষে এই এরকম মানে ওই গ্যারেন্টি দিয়ে একদম সেই ISI লোগো মেরে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যে জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস। ঠিক আছে, ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ঠিক আছে, এবার তুমি একটা ইনভেস্টিগেশন করার চেষ্টা করো। ধরো তুমি এইরকম করে ভাবো যে তুমি মানে মানে প্রসেসটা আইসেনথালপিক প্রসেস কিন্তু তুমি গ্যারান্টেড নয়, কিন্তু একটা ছবি তুমি আঁকতে পারো, যেটা বইয়ে দেখবে আঁকা থাকে, সেটা হচ্ছে আইসেনথালপিক কার্ভ। আইসেনথালপিক কার্ভ, আচ্ছা ব্যাপারটা দেখো, ধরো একটা স্ট্রেট লাইনের ছবি তুমি আঁকছো, হ্যাঁ, ধরো আমি এরকম একটা বললাম, x যখন x1 তখন ওয়াইটা হচ্ছে y1, x যখন x2 ওয়াইটা হচ্ছে y2। তারপরে তুমি একটা, আচ্ছা কেউ তোমাকে বলে দিয়েছে যে এটা একটা স্ট্রেট লাইন, কেউ তোমাকে বলে দিয়েছে এটা একটা স্ট্রেট লাইন, কেউ এটা বলে দিয়েছে, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে এবারে ধরো একটা ইনিশিয়াল পয়েন্টটা ধরো এইখানে ছিল, যেটা ধরো তোমার x1 y1, ফাইনাল পয়েন্টটা ধরো এখানে ছিল, ধরো না এটা x2 y2, এই দুটো পয়েন্ট পেয়েছো, এই দুটো পয়েন্ট তুমি তো কানেক্ট করতে পারো, কানেক্ট করে তুমি সেটাকে চাইলে ইভেন এক্সট্রাপোলেটও করতে পারো, আর ইন্টারপোলেট তো করতেই হচ্ছে। তাহলে আমি দুটো পয়েন্ট দেখো জানি, সেইখান থেকে আমি তো পুরো স্ট্রেট লাইনটা এঁকে ফেলতে পারছি, কারণ একটা স্ট্রেট লাইনের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস লাগে, কিন্তু যখন একটা স্ট্রেট লাইন বলে দিচ্ছে দুটো পয়েন্ট জাস্ট করে সেটাকে একটা মানে স্কেল দিয়ে কানেক্ট করলেই কিন্তু তোমার একটা ওভারঅল স্ট্রেট লাইনটা পাওয়া যায়, এইটা। আচ্ছা এবারে যদি এখানে স্ট্রেট লাইনটা না বলে দিত, স্ট্রেট লাইনটা না বলে দিলে তুমি অনেকগুলো পসিবল ছবি আঁকতে পারতে। ধরো যদি স্ট্রেট লাইন না বলে দিত, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে এটাও যায়, এটাও যায়। এবারে কথাটা হচ্ছে যে মানে তোমার এটা আদৌ স্ট্রেট লাইন কি স্ট্রেট লাইন না তুমি বুঝবে কি করে? বুঝবে তুমি একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট না, একটা ইন্টারমিডিয়েট, ধরো অন্য একটা ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে x1 পয়েন্ট, এটা হচ্ছে তোমার x2 পয়েন্টে y এর ভ্যালু তুমি পেয়েছো, আর একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট না, ধরে নাও তোমার x3,
তো এক্সসিটা দেখো, এক্সসিতে ওয়াই থিটাকে ক্যালকুলেট করে দেখো সেটা এখানে পড়েছে নাকি এখানে পড়েছে। তুমি যদি এখানে পড়ো তাহলে বলবে যে হ্যাঁ তাহলে এই লাইনটা, আর যদি এখানে পড়ো তুমি বলবে যে এই লাইনটা। এটা তো নর্মাল গল্প। তাহলে এবারে তুমি সেই জন্যে দেখো আমি যেটা করেছি যে আইসেনথালপিক কার্ভটাকে যখন তুমি এঁকেছো, সরি আমি যখন এটাকে করেছি ধরে নাও, মানে জুল থমসন এক্সপেরিমেন্টটাকে তুমি করেছি, জুল থমসন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ধরে নাও এদিকে তুমি টেম্পারেচার প্লট করছো এটা, আর এদিকে ধরে নাও তুমি একটা প্রেসার প্লট করছো। আচ্ছা শুরুতে তোমার প্রেসারটা ছিল হচ্ছে P1, টেম্পারেচারটা T1 এটা, আর ফাইনালি ধরে নাও প্রেসারটা হয়েছে তোমার এখানে, এখানে একটা কিছু একটা লিখছি, এখানেই ধরো একটা মানে মানে ওভারঅল একটা এখানে কোনখানে করব, মানে এরকম একটা জায়গায় ধরো করছি, এখানে একটা জায়গায় ধরো প্রেসারটা হয়েছে তোমার P2 আর টেম্পারেচার ধরো T2, মানে এই যে প্রেসারটা এখানে P1, এখানে প্রেসারটা হচ্ছে P2, আর টেম্পারেচারটা যদি দেখো এটা হচ্ছে T1 টেম্পারেচার ইনিশিয়ালি ছিল, এটা হচ্ছে তোমার T2 টেম্পারেচার। তাই এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, এবং এই যে পার্টিকুলার প্রসেসটা এখানে তোমার শুরুতে যে এনথালপি ছিল শেষে তোমার এনথালপিটা একই আছে। আচ্ছা এখানে এবারে আমি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, এবং এই পার্টিকুলার কেসে তোমার একটা ফিক্সড এনথালপি আছে সেটা হচ্ছে এইচ, যেখানে এখানেও যা এনথালপি এখানেও তোমার একই এনথালপি। আচ্ছা এবারে এইখান থেকে এইখানে যে আমি লাইনটা কানেক্ট করবো, দুটো পয়েন্ট পেয়েছি এখানে, যেমন দুটো পয়েন্ট পেয়েছি এখানে দুটো পয়েন্ট পেয়েছি, এটা পয়েন্টগুলোকে কেমন করে কানেক্ট করবো, আর কেমন করে কানেক্ট করবো জানার জন্য না, যদি স্ট্রেট লাইন হতো তো কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেলি যদি স্ট্রেট লাইন তোমাকে বলে না দেয়, হ্যাঁ স্ট্রেট লাইন যদি স্ট্রেট লাইন অর নট ধরো আমি এখানে লিখে দিলাম, তো স্ট্রেট লাইন বলে দেয় তাহলে খুব সহজ, কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাব্য আর আগে থেকে তুমি জেনে বসে নেই, তুমি দুটো পয়েন্ট পেলে কিন্তু তোমার পক্ষে মাঝের কার্ভটা কেমন হবে আঁকা সম্ভব নয়। সেটা তুমি করলে কি, যে যেটি এক্সপানশনটাকে করলে ইন নাম্বার অফ স্টেপস, যেটি এক্সপানশনটা তুমি অনেকগুলো স্টেপসে করছো, অনেকগুলো স্টেপস মানে কি তুমি শুরুটা করছো ধরো প্রেসারটা P1 টেম্পারেচার T1, এখান থেকে শুরু করলে করে ফাইনালি তুমি P2 V2 তে গেলে, হ্যাঁ কিন্তু মাঝে ধরো তুমি এ ধরো P3 T3 তে এলে, P3 T3 তে, মানে আমি যেটা করলাম যে আমার এখানে কি হচ্ছে, এখানে তো পুরোটা আমার হাতে, তো আমার শুরুতে P1 দিয়ে স্টার্ট করছে, ফাইনালি প্রেসারটা কি হবে আমি ওই সিরিঞ্জটা কতখানি টানছি তার উপরে নির্ভর করবে যে ফাইনাল প্রেসারটা কি হবে। আমি ফাইনাল প্রেসারটা একবারে P2 পর্যন্ত না গিয়ে প্রথমে এইটা করলাম, P1 থেকে P3 T3 তে গেলাম, তারপরে ধরো P4 T4 এ গেলাম, এইরকম ভাবে যেতে 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 অনেকগুলো স্টেপসের থ্রু দিয়ে ফাইনালি P2 আর T2 তে আমি পৌঁছালাম, P2 আর T2 তে গিয়ে আমি ধরো পৌঁছালাম ফাইনালি, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট এটা, আর এটা হচ্ছে তোমার ফাইনাল স্টেট এটা, আর মাঝে সব ইন্টারমিডিয়েট স্টেপস গুলো আছে। আচ্ছা এবারে দেখো এই যদি তুমি P1 T1 থেকে P3 T থেকে যেতে, তাহলে এখানে যদি এনথালপি H1 হয়, এখানে যদি এনথালপি H2 হয়, তার মানে পরিষ্কার H1 ইকুয়াল টু H2। এবারে স্টার্টিং পয়েন্টটা P3 T3 ধরে যদি P4 V4 এ যাও, এখানে যদি এনথালপি H4 হয় তাহলে H2 সরি এটা যদি H3 হয়, তাহলে এখানে এনথালপিটা সার্টেনলি হচ্ছে H, প্রথমে এনথালপি ছিল H2, এখানে এনথালপি হলো তোমার H3, তারা হচ্ছে সমান। তাহলে এইরকম ভাবে যেতে 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 ফাইনালি যদি এনথালপিটা ধরো H ফাইনাল তুমি বলো আর কি, তারা বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি থাকো এই দুটো স্টেপের মধ্যে যেটি এক্সপানশন করলে P1 T1 থেকে P3 গেলে ওই একই রকম করে দেখাতে পারো যে এখানে যা এনথালপি এখানে এনথালপি সমান হবে। তারপরে ইনিশিয়াল স্টেট ধরো এটা, ফাইনাল স্টেট এটা, সেখানে এখানে যা এনথালপি এখানে তাই এনথালপি। তার মানে দেখো যদি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা ছাড়াও মাঝে অনেকগুলো স্টেপস তুমি কনসিডার করো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এনথালপিটা তোমার কনস্ট্যান্ট থাকছে। তাহলে এবারে তুমি এক কাজ করো, যখন P1 তখন টেম্পারেচার T1, এবারে আমি কতগুলো তোমার এই তো আমি কতগুলো পয়েন্ট পেয়েছি, হ্যাঁ
আমি মানে বেশ কতগুলো স্টেপসে করেছি আর কি। হ্যাঁ, মানে আগে যেমন ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের এই দুটো পয়েন্ট জানতাম, এখন কি হচ্ছে, এখন আমি P3 জানি, তাহলে এখানে প্রেশারটা P3, টেম্পারেচার T3, P4 P5 সব জানি। তাহলে আমি এইরকম বেশ কতগুলো পয়েন্ট পেলাম। তাহলে আমি যা দুটো পয়েন্ট না পেয়ে আমি অনেকগুলো পয়েন্ট পেলাম, কারণ দেখো আমি যখন ইরিভার্সিবল থেকে আস্তে আস্তে রিভার্সিবলের ক্ষেত্রে যাই, কি হয়, একটা স্টেপ থেকে দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, পাঁচটা, যত স্টেপ বাড়ানো হয়, স্টেপ বাড়াতে বাড়াতে যখন ইন প্রিন্সিপাল ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস হবে, তখন সেটা রিভার্সিবল প্রসেস হবে। তাহলে সিঙ্গেল স্টেপ থেকে রিভার্সিবল প্রসেস যা মানে হচ্ছে নাম্বার অফ স্টেপসটাকে যে বাড়ানো, এখানে আমি বেসিক্যালি নাম্বার অফ স্টেপসটাকে বাড়িয়েছি। বাড়ানোর পরে দেখো আমি বেসিক্যালি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কার্ভের নেচারটা কেমন হচ্ছে। দেখো এবারে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই যে পয়েন্টগুলো তুমি পেলে, সেই পয়েন্টগুলোকে তুমি চাইলে হচ্ছে কানেক্ট করতে পারো। এই পয়েন্টগুলোকে তুমি দেখো চাইলে তুমি এখন কানেক্ট করতে পারো। মানে এমন না যে এই কার্ভের উপরে প্রত্যেকটা পয়েন্ট তুমি অ্যাকচুয়ালি পেয়েছো, তুমি পেয়েছো এরকম 8-10টা পয়েন্ট পেয়েছো। হ্যাঁ, 8-10টা পয়েন্ট পেয়ে কিন্তু তুমি আলটিমেটলি দেখো, আলটিমেটলি তুমি এই পয়েন্টগুলোকে কানেক্ট করে একটা ছবি এঁকে ফেলতে পারছো। হ্যাঁ, যে ছবিটা হচ্ছে এরকম দেখতে। এবং দেখো এই কার্ভের উপরে সর্বত্রই এনথালপিটা কনস্ট্যান্ট। এই যে কার্ভটা হলো সেইটাই হচ্ছে তোমার আইসেনথালপিক কার্ভ। তাহলে এইটা হচ্ছে তোমার আইসেনথালপিক কার্ভ। তার মানে যেটা হচ্ছে দ্য লোকাস অফ, লোকাস মানে সঞ্চার পথ বলা হয়, দ্য লোকাস অফ points obtained in JT expansion in the P versus T diagram on which enthalpy remains constant is called the isenthalpic curve. So the locus of points obtained in JT expansion in the P versus T diagram on which enthalpy remains constant is called the isenthalpic curve. তার মানে কার্ভের উপরে কিন্তু সর্বত্র এনথালপিটা কনস্ট্যান্ট। মানে আমি কিন্তু প্রত্যেকটা, মানে একটা রিভার্সেবল ধরে নিয়ে একদম এই কার্ভের উপরে যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে প্রত্যেকটা পয়েন্ট ক্যালকুলেট করলাম না, আমি কতগুলো পয়েন্ট ক্যালকুলেট করলাম, তারপর সেটা আমি ইন্টারপোলেট করলাম। এবং এই ইন্টারপোলেশনটা অ্যালাউড। মানে তুমি দেখো না এই ছবিটা, এই পয়েন্টগুলো পাওয়ার পরে তোমার কি মনে হচ্ছে যে মানে এটাকে তুমি যদি পয়েন্টগুলোকে যোগ করো তাহলে এই টাইপের একটা ছবি পাওয়া যাবে, সেই পয়েন্টগুলো যোগ করতে খুব একটা কি অস্বস্তি হচ্ছে? অস্বস্তি হচ্ছে না। যদি তোমার অস্বস্তি হয়, তোমার কিন্তু মনে হয় যে এই পয়েন্ট এবং এই পয়েন্টটা এই লাইন দিয়ে কানেক্ট করবো না উপর দিয়ে কানেক্ট করবো, সেটা কিন্তু কনফিউশন, তাহলে এই দুটো পয়েন্টের মাঝে তুমি আর একটা ইন্টারমিডিয়েট স্টেপস তুমি করে দাও, করে দেখো সেই পয়েন্টটা কোথায় পড়ছে। যেমন এখানে আমি বললাম যে এই যে মাঝের পয়েন্টটা এখানে থাকবে না এখানে থাকবে, তার জন্য কি হচ্ছে, আর একটা এক্সট্রি ভ্যালুতে ওয়াইকে ক্যালকুলেট করে দিতে হচ্ছে, এখানেও তাই তুমি করবে, করে তুমি আলটিমেটলি যেটা পাবে যে এরকম একটা ছবি কিন্তু তুমি দেখতে পাবে। তাহলে এই যে ছবিটা হলো সেটা হচ্ছে আইসেনথালপিক কার্ভ, কারণ এই কার্ভের উপরে সর্বত্র তোমার এটা কনস্ট্যান্ট আছে, তোমার এনথালপিটা কনস্ট্যান্ট আছে। তাহলে দেখো, তাহলে মানে এক্সপেরিমেন্টটা কিন্তু আইসেনথালপিক এক্সপেরিমেন্ট নয়, বা প্রসেসটা আইসেনথালপিক নয়, কিন্তু কার্ভটা হয়ে গেল আইসেনথালপিক। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, বাচ্চাগুলো বলো ভালো করে, ফার্স্ট ইয়ার তোমরা বলো, তোমাদের কিছু অসুবিধা হলে আমায় বলো। হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে? কি গো বাবু, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবে কিন্তু, হ্যাঁ, মানে না বুঝে বাড়ি যাবে না, বুঝতে পেরেছো? এবার যারা একটু পরের দিকে জয়েন করেছে, আমাদের বেশ কিছু ক্লাস যেহেতু হয়ে গেছে, মাইক্রোফোনটা অফ করো, কারো একটা মাইক্রোফোন অন আছে। হ্যাঁ, মানে আমরা অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সেই কারণে যারা পরে এসছো তাদের হয়তো একটু অসুবিধা হবে,
আর আমি এই গ্রুপে যারা আছো না তাদেরকে আমি বলছি যে অনেকেই বলছিল যে তোমরা না ওই যে কটা ক্লাস আগে যে 7টা ক্লাস হয়ে গেছে 7টা ক্লাসের পিডিএফ এবং ভিডিওগুলো না আরেকবার গ্রুপে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? এইটা ওরা একটুখানি দেখতে থাকুক। আর আমি বলছিলাম যেটা যে এই কাজটা এটা তোমাকে আমি আরেকবার বলবো, হ্যাঁ? তখন তো তোমার ব্যাপারটা মানে প্রত্যেক জিনিস আমি দুবার করে বলবো এই সেমিস্টারে। থার্মোডায়নামিক্সটা এখন অনলাইনে বলছি, সেটা আবার অফলাইনে আমি আবার পুরোটা একবার বলবো। আবার কেমিক্যাল কাইনেটিক্সটা ওখানে অফলাইনে বলছি, অনলাইনে পুরোটা একবার বলবো। তাহলে দুবার ধরে তুমি যখন পড়বে, এবার অবভিয়াসলি পরের বার যখন বলবো হয়তো এত ডিটেলে পুঙ্খানুপুঙ্খ বলে না বলে আমি কোশ্চেন অ্যান্সার প্যাটার্নে বললাম আরকি, যাতে করে তোমার জিনিসটা একটা রিভিশনের মতো করে হলে কিন্তু ওভারঅল জিনিসটা তোমার শেখাও হয়ে গেল আরকি। সেভাবে করা হবে। ওই জন্যে মানে ঘাবড়ে যাওয়ার কিছু না, ভয় পাওয়ার কিছু না। কিন্তু যেটা করাচ্ছিস সেইটা তুমি দেখো যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি অসুবিধা হয় বলো, তাহলে আমি আবার বলবো ২ বার, ৩ বার, ৪ বার করে বলবো। মানে ১ম থেকে তুমি ভিতটাকে খুব সলিড জায়গায় দাঁড় করাও। হ্যাঁ? আর যাদের একটুখানি কনফিউশন আছে যে পড়বে কি পড়বে না, সামনের বছর নার্সিং দিতে পারো বা মেডিকেল দিতে পারো বা ইঞ্জিনিয়ারিং দিতে পারো, তারা বেটার হচ্ছে এখনই লিভ করে যাও। কারণ আমি ওই বেকার পরিশ্রমটা করতে চাইছি না। হ্যাঁ, আমি যত্ন করে প্রচুর ক্লাস নিয়ে তোমাকে একটা যদি ফাউন্ডেশন তৈরি করবো আর পুরোটা আমার বেকার যাবে, আমি ভাই বেকার পরিশ্রম করতে পারবো না। আমার কাছে ১ জন ছেলে থাকুক, ২ জন ছাত্র থাকুক, হ্যাঁ? তাকে আমি যত্ন করে তৈরি করবো, যত্ন করে তাকে সাকসেসফুল করার চেষ্টা করবো। তাকে কিন্তু আমার সব কথা শুনতে হবে। হ্যাঁ? আমার কথা ওই পার্শিয়ালি শুনলে হবে না। পার্শিয়ালি শুনলে খুব গন্ডগোল। হ্যাঁ? মানে একটা ব্রিজ বানানো হচ্ছে, দুপাশ থেকে এদিকে 95% কমপ্লিট হয়ে গেল, ওদিকে বাকি সব কমপ্লিট হয়ে গেল, মাঝিখানে 1% জুড়লে না তুমি, বাকি রয়ে গেল। সেই ব্রিজটা করা না করা সমান। তাই না? তুমি একটা বড় নদীর উপরে একটা ব্রিজ হচ্ছে। হ্যাঁ? তুমি ধরো দেখা গেল যে হয়তো ১০০ কোটি টাকার বাজেট। তুমি ৯৯ কোটি টাকা খরচ করে ফেলেছো। ১ কোটি টাকার জন্য মাঝের যে জয়েনিংটা তুমি করতে পারলে না। মাঝে ধরো তোমার হচ্ছে ফুট ১০ বাকি ফাঁকা রয়ে গেছে। তাহলে কি হবে? সেই ব্রিজটা দিয়ে কি মানুষ চলাচল করতে পারবে? সেই ব্রিজটা করা না করা সমান। ওই ৯৯ কোটি টাকাটাই জলে গেল। এরকম তো প্রচুর প্রজেক্ট হয়। এই লেখাপড়ার ক্ষেত্রেও তাই। লেখাপড়ার ক্ষেত্রেও যদি কেউ মনে করে যে ঠিক আছে আমরা তো 95% কথা শুনছি, 5% কথা শুনছি না, তাতে কি হবে? তাতে কিছুই হবে না। তাতে হচ্ছে ওই পুরোটাই তোমার জলে গেল। আমার লেখাপড়াটা শেখানোটাই পুরো জলে যায় আরকি। আল্টিমেটলি তো তুমি থ্রেশহোল্ডটা ক্রস করতে পারবে না। তাই না? মানে ধরো এই যে কেউ নিট দিয়েছে। নিটে দেখা গেল যে ৬৩০ এর লাস্ট পেয়েছে। ৬২৮ পেয়েছো। কি হবে? তুমি বলো? ৬৩০ পেলেই তুমি জাস্ট ডাক্তারিতে চান্স পেলে। ৬২৮ পেলে তোমার কাছে কেউ দেবে না। এটা বুঝতে হবে। বা তুমি একটা ইউপিএসসি দিচ্ছ। কাট অফ মার্কস থেকে ধরো লেটস সে 70% তুমি 69% পেয়েছো। কি হবে? পুরোটাই জলে গেল। হ্যাঁ? ওইজন্য বলছি মানে 100% মানে 100% এফোর্টই তোমাকে দিতে হবে। আমি যদি বলি ৭ টায় জয়েন করতে হবে, ৭ টাতেই জয়েন করতে হবে। আমি যদি বলি তোমার আ ভালো খাতা ইউজ করতে হবে, ভালো খাতা ইউজ করতে হবে। আমি যদি বলি ৩ টে পেন তো ৩ টে পেনই ব্যবহার করতে হবে। আমি যদি বলি স্কেল ব্যবহার করতে হবে, স্কেল ব্যবহার করতে হবে। এর থেকে কমে যদি হতো তাহলে আমি কমটাই বলতাম। আমি ওটা বলতাম। বেশিটা বলতাম না। হুম? বুঝতে পেরেছো নাকি? স্যার হ্যাঁ, বলো। স্যার বলছি কি আপনার না থার্মোডাইনামিক্সের লেকচার 7টা না আপলোড করা নেই। 7 টা মানে ভিডিওটা হয়নি। ঠিক আছে? 7 টা না কোনটা 6 টা বলো তো? কোন একটা ভিডিও হয়নি আরকি। হ্যাঁ, মানে স্যার সেটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের লেকচার 7টা হয়নি। হ্যাঁ, সেটাই আমি মানে 7 টা 6 পর্যন্ত ভিডিও আছে, তাই তো? হ্যাঁ স্যার 6 আর অব্দি সে আছে। আচ্ছা। তাহলে 7 টা হচ্ছে একটা প্রিভিয়াস ভিডিও তোমাদের দিতে হবে, জানো তো? মানে ওইদিন ওই কিছু একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার জন্য ওই হ্যাঁ, কিছু একটার জন্য প্রবলেম হয়েছে। ৭ নম্বরটা, তাই তো? তো ৭ নম্বরটার ভিডিওটা মানে একটা পুরনো ভিডিও আমি তোমাদের দিয়ে দিতে পারবো আরকি। ঠিক আছে? সেটা আমি দিয়ে দেবো এখন। ঠিক আছে। চলো। আচ্ছা। নেক্সট দেখো তাহলে। এবারে ধরো আমি নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কার্ভ আঁকবো, যাকে বলা হয় ইনভার্সন কার্ভ। ইনভার্সন কার্ভ। আচ্ছা, এই যে ছবিটা তুমি আঁকলে, এই ছবিটা একটু ভালো করে অ্যানালাইজ করে দেখো। যেটা এই যে ছবিটা, এই ছবিটা একটু ভালো করে অ্যানালাইজ করে দেখো যে তোমার জেটি এক্সপানশনের জন্য কি হচ্ছে? প্রেসারটা তো থ্রুআউট কমছে। মানে এক্সপানশনতে প্রেসারটা কমে যায়। তার মানে দেখো এই যে এই প্রসেসটা যাচ্ছে কিন্তু এই ডিরেকশন বরাবর। এইভাবে এই ডিরেকশন বরাবর প্রসেসটা যাচ্ছে কিন্তু। যেক্ষেত্রে প্রেসারটা কমছে, কমে এই হচ্ছে। তাই না? জেটি এক্সপানশনের জন্য।
আচ্ছা, এবার এই শুরুর দিকে খেয়াল করে দেখো এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় হিটিং হচ্ছে। তো এই জায়গায় কি হচ্ছে দেখো, এই জায়গায় পরিষ্কার তোমার হিটিং হচ্ছে, কারণ টেম্পারেচারটা বাড়ছে, মানে যেটি এক্সপানশন করছো তার জন্য টেম্পারেচার বাড়ছে, তো হিটিং হচ্ছে। আচ্ছা, এবারে এই পয়েন্টের পরে দেখো এই দিকটা কি হচ্ছে, কুলিং হচ্ছে, কারণ কি টেম্পারেচারটা কমছে। তাহলে প্রথমে হিটিং হচ্ছিল, পরে কুলিং হচ্ছে। তাহলে এই যে পার্টিকুলার জায়গাটায়, এই পার্টিকুলার জায়গাটা কি হচ্ছে দেখো, হিটিং কুলিং তাদের রোলটাকে চেঞ্জ করছে, মানে হিটিং হতে হতে কুলিং হচ্ছে। সেখানে এই পয়েন্টটাকে বলা হয় ইনভার্সন পয়েন্ট। এটা ইনভার্সন পয়েন্ট। তাহলে এর করসপন্ডিং টেম্পারেচারটাকে বলা হচ্ছে তোমার টিআই, এটা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। তাহলে টিআইটা হচ্ছে তোমার ইনভার্সন টেম্পারেচার, ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার, এ টেম্পারেচার at which heating and cooling change their roles। মানে হিটিং হতে হতে কুলিং হলো, বা বাঁ দিক থেকে ভাবলে হচ্ছে কুলিং হতে হতে হিটিং হলো। তাহলে যেটি এক্সপানশন হচ্ছে, তাহলে ডান দিক থেকে তুমি প্রেশারটা আস্তে আস্তে কমাচ্ছ, প্রথমে হিটিং হলো, একটা পয়েন্টের পরে সে কুলিং হয়ে গেল। এটা তাহলে এই টেম্পারেচার অ্যাট হুইচ হিটিং অ্যান্ড কুলিং চেঞ্জ দেয়ার রোল, সেটা হচ্ছে তোমার ইনভার্সন টেম্পারেচার। আচ্ছা, দিস ইজ দ্য টেম্পারেচার দ্যাট corresponds maximum in the isenthalpic curve। correspond maximum in the isenthalpic curve। তাহলে এই কার্ভের ম্যাক্সিমাটা করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে তোমার বেসিক্যালি ইনভার্সন টেম্পারেচার। তো ইনভার্সন টেম্পারেচার জিনিসটা কি তুমি বুঝতে পারলে এখানে? ইনভার্সন টেম্পারেচার একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচার থেকে দেখো যখন তুমি মানে একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচার তোমার হিটিং আর কুলিং তার রোলটা জাস্ট চেঞ্জ করছে। ঠিক আছে, এই টেম্পারেচার থেকে, এই টেম্পারেচারে মানে এই যে পার্টিকুলার টেম্পারেচারটা, সেটা হচ্ছে যেটা আইসেন্থালপিক কার্ভ, তার হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার থেকে করসপন্ড করে। আচ্ছা, আচ্ছা, এবারে হিটিং বা কুলিংটাকে বোঝার জন্য তুমি একটু খেয়াল করে দেখো যে যদি তুমি এই কার্ভের স্লোপটাকে দেখো, তখন এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ যে স্লোপটা মানে হচ্ছে তোমার, ধরো এইদিকে যদি ট্যানজেন্ট টেনে তার স্লোপটাকে ক্যালকুলেট, স্লোপটা নেগেটিভ, তার মানে এটা ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, সেটা স্লোপ রিপ্রেজেন্ট করছে, তাই না? এই যে এটা তো পি ভার্সেস পি প্লট, তার ডিওয়াই ডিএক্স হচ্ছে স্লোপ রিপ্রেজেন্ট করে। এবার যেহেতু এনথালপিটা থ্রুআউট কনস্ট্যান্ট আছে, তাহলে ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ সেটা স্লোপ রিপ্রেজেন্ট করে। এইটা একটা নাম দেওয়া হয়েছে যেটা বলা হয় জুল থমসন কোফিশিয়েন্ট। জুল থমসন কোফিশিয়েন্ট হচ্ছে ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, সেটা লেস দ্যান হচ্ছে তোমার যখন হিটিং হচ্ছে। আর কুলিং যখন হচ্ছে তখন কি হচ্ছে না, কুলিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার, এখানে ধরো কুলিং এর যে জায়গাটা, সেখানে এই জুল থমসন কোফিশিয়েন্টটা যেটা ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচটা, সেটা তোমার কিন্তু গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তার মানে কুলিং এর জন্য ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচটা গ্রেটার দ্যান জিরো, আর হিটিং এর জন্য ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচটা লেস দ্যান জিরো। তার মানে এই হিটিং হচ্ছে না কুলিং হচ্ছে, আর ইনভার্সন পয়েন্টে কি হচ্ছে, মিউ জেটি, যেটা মিউ জেটি, মিউ জে না, মিউ জেটি। আচ্ছা, মিউ জেটিটা যেটা বেসিক্যালি ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, সেটা ম্যাক্সিমাম পয়েন্টে সাটেনলি কি হবে, ডেরিভেটিভটা জিরো হবে। তাহলে ইনভার্সন পয়েন্টে তোমার এই মিউ জেটিটা জিরো, আর তোমার যদি কুলিং হয় তাহলে মিউ জেটিটা গ্রেটার দ্যান জিরো, হিটিং হলে যে মিউ জেটিটা লেস দ্যান জিরো। তাহলে মিউ জেটিটা এইটা, এই যে একে বলা হয় জুল থমসন, জুল থমসন কোফিশিয়েন্ট। জুল থমসন কোফিশিয়েন্টটা কি, এটা হচ্ছে আইসেন্ট্রিক কার্ভের স্লোপ। জুল থমসন কোফিশিয়েন্টটা তাহলে কি না, আইসেন্ট্রিক কার্ভের স্লোপ। দিস ইজ দ্য স্লোপ অফ, this is the slope of tangent drawn on the
আইসেনথ্যালপিক কার্ভ। তো সেটা এইরকম ভাবে তুমি লিখতে পারো মিউ জেটিটা ইকুয়াল টু ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ। এটা জুল থমসন কোএফিসিয়েন্ট। আর এবারে দেখো ফর জেটি এক্সপানশন যেহেতু তার প্রেশারটা ডিক্রিজ করবে, তার ডিপিটা লেস দ্যান জিরো। এক্সপানশন প্রসেসে সবসময় প্রেশারটা কমতে থাকে, ডিপিটা লেস দ্যান জিরো। তাহলে দেন ক্লিয়ারলি when mu জেটিটা গ্রেটার দ্যান জিরো দেন ডিটিটা লেস দ্যান জিরো হবে, কারণ ওভারঅল জিনিসটা দেখো, ওভারঅল এই যে ডিপিটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ। তাহলে মিউ জেটিটা পজিটিভ হওয়া যাবে মানে ডিটিটাও নেগেটিভ হতে হবে, ডিটিটা লেস দ্যান জিরো হবে মানে হচ্ছে কুলিং টেক্স প্লেস। তখন জেটি এক্সপানশন কুলিং হবে। যখন মিউ জেটিটা লেস দ্যান জিরো হবে তখন কি হতে হবে, ডিটিটা গ্রেটার দ্যান জিরো হতে হবে, তখন হিটিং হবে। হিটিং টেক্স প্লেস। এবার অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট when মিউ হ্যাঁ মিউ হ্যাঁ, তাহলে অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট when মিউ জেটিটা ইকুয়াল টু জিরো দেন there will be inversion where heating and cooling চেঞ্জ দেয়ার রোল, যেখানে হিটিং কুলিং তাদের রোলটাকে চেঞ্জ করছে। আর যদি এমন হতো যে ইফ মিউ জেটি ইকুয়াল টু জিরো অলওয়েজ, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়, দেন দেয়ার উইল বি নাইদার হিটিং নর কুলিং। মানে একটা হচ্ছে নর্মাল যে এক্সপেরিমেন্টাল কার্ভটা যেটা এরকম দেখতে, সেখানে কোথাও স্লোপটা পজিটিভ, কোথাও স্লোপটা নেগেটিভ, কোথাও স্লোপটা জিরো, যেখানে ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাচ্ছ। স্লোপটা যখন তোমার দেখো নেগেটিভ, মানে মিউ জেটিটা যখন নেগেটিভ তখন তোমার হিটিং হচ্ছে, যখন মিউ জেটিটা তোমার গ্রেটার দ্যান জিরো তখন কুলিং হচ্ছে। আর একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে মিউ জেটি জিরো হয়ে যাচ্ছে সেটা তোমার ইনভার্সন পয়েন্ট দিচ্ছে। মিউ জেটি জিরো হচ্ছে, আর পার্টিকুলার পয়েন্ট when মিউ জেটি ইকুয়াল টু জিরো দেন দেয়ার উইল বি ইনভার্সন। হ্যাঁ, হোয়াট হিটিং আর কুলিং চেঞ্জ দ্য রোলস। এটা। আর আইডিয়াল গ্যাস বা ইত্যাদির ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে মিউ জেটিটা অলওয়েজ জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তুমি হিটিং কুলিং কিছুই পাবে না। তার মানে মিউ জেটিটা যদি কোনোভাবে বের করতে পারো, সেইখান থেকে কিন্তু তুমি সব এটা করতে পারবে। মানে মিউ জেটিটা যদি তুমি করো, মানে বের করতে পারো কোনোভাবে গ্যাসের ইকুয়েশন স্টেট বা কিছু থেকে, সেখান থেকে প্রেডিক্ট করতে পারবে হিটিং হবে না কুলিং হবে না কি হবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল এটা? তো জুল থমসন কোএফিসিয়েন্ট এবং সেখান থেকে কিভাবে হিটিং কুলিং বুঝতে হয়, বুঝেছো? আচ্ছা, ভালো। আচ্ছা, এবারে দেখো যেটা এই ইনভার্সন কার্ভ একটা আমি আঁকবো। আচ্ছা, ইনভার্সন কার্ভটাকে আঁকার জন্য আমি একটুখানি তার ব্যাকগ্রাউন্ড বলি। ধরো তুমি আগের যে ছবিটা এঁকেছো, এই আগের ছবিটা আঁকাই বেশ একটা কঠিন ব্যাপার, কারণ এখানে জেটি এক্সপানশনটাকে অনেকগুলো স্টেপসে করতে হবে, করে অনেকগুলো বেশ কতগুলো প্রেশার টেম্পারেচার ভ্যালু পাবে, সেগুলোকে বসিয়ে তুমি একটা কার্ভ আঁকবে। এবার আমি যদি একজন রিসার্চার হই, বা আমি যদি একটা গ্রুপের সুপারভাইজার হই আর কি, আমার আন্ডারে ধরো 10 জন স্টুডেন্ট রিসার্চ করে, পিএইচডি করছে, আমি 10 জন ছাত্রকে 10টা ইনিশিয়াল স্টেট দিয়ে ধরিয়ে দিলাম। আমি এক্স ওয়ান যে স্টুডেন্ট, তাকে আমি বললাম যে তুমি ভাই এই স্টার্টিং এ এনথালপিটা হচ্ছে H1, তার জন্য পুরো একটা এই আইসেনথালপিক কার্ভ এরকম পুরো প্রডিউস করে নিয়ে এসো। সেকেন্ড জনকে আরেকটা বললাম, থার্ড জনকে একটা বললাম। এইরকম ভাবে আমি জাস্ট, মানে আমার কাছে 10 জন স্টুডেন্টকে আমি বললাম এখন 10টা কাপ তুমি নিয়ে এসো। তাহলে এবারে যদি তুমি তার ছবিগুলোকে দেখো, এদিকে টেম্পারেচার এদিকে প্রেশার, ধরো হ্যাঁ, ধরো একটা টিপিক্যাল ছবি যেমন তোমরা বললে, ধরো এই একটা, এর একটা টিপিক্যাল ছবি, তো এই যে এখানে যেমন হয়েছে এই যে ছবিটা, এরকম একটা টিপিক্যাল ছবি তুমি ধরো কেউ পেলো এটা, ঠিক আছে, এবং তার ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, ম্যাক্সিমাম পয়েন্টটা ধরো এই পয়েন্টটা, ঠিক আছে। আচ্ছা, আর একজন করলো, ধরো 1 মিনিট,
কেউ হয়তো এই H1 এনথালপিতে সে একটা আইসেন্থালপিক কাপ তৈরি করে নিয়ে এরকম দেখতে। আর একজন ধরো H2 এনথালপিতে আইসেন্থালপিক কাপ তৈরি করে নিয়ে এরকম দেখতে। আর একজন ধরো H3 একটা আইসেন্থালপিক কাপ তৈরি করে নিয়ে এলো এরকম দেখতে। কেউ হয়তো H4 একটা আইসেন্থালপিক কাপ তৈরি করে নিয়ে এলো এরকম দেখতে। কেউ H5 একটা আইসেন্থালপিক কাপ তৈরি করে নিয়ে এরকম দেখতে। কেউ ধরো H6 একটা আইসেন্থালপিক কাপ তৈরি করে নিয়ে এরকম দেখতে। কেউ হয়তো H7 একটা আইসেন্থালপিক কাপ তৈরি করে নিয়ে এরকম দেখতে। তার মানে কি হচ্ছে দেখো, অনেকগুলো আইসেন্থালপিক কাপ আমি একই ছবিতে এঁকেছি, ঠিক আছে? মানে প্রত্যেকটা কার্ভের নেচার দেখো এই কার্ভের মতো দেখতে, এই কার্ভের মতো দেখতে, ঠিক আছে? আচ্ছা, এবারে কি হলো দেখো, যেটা হচ্ছে যে যে এই যে কার্ভগুলো সে আঁকলো, প্রত্যেকটা কার্ভের একটা করে ইনভার্সন পয়েন্ট আছে, যেখানে তোমার ওই ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করেছে, প্রত্যেকটা কার্ভের ম্যাক্সিমা অ্যাপিয়ার করেছে এটা। এবারে কি করা হলো, এই ম্যাক্সিমা গুলোকে আমি কানেক্ট করলাম। এই ম্যাক্সিমাটাকে আমি কানেক্ট করলাম, ম্যাক্সিমাটাকে কানেক্ট করলাম। তো ম্যাক্সিমাটাকে কানেক্ট করলে তাহলে দেখো, আমি এই এক্সপেরিমেন্টটাকে করে যে ছবিটাকে পেলাম, আমি শুধু ফাইনাল ছবিটাকে আমি আঁকছি এখন। তো ফাইনাল ছবিটা, এদিকে টেম্পারেচার, এদিকে প্রেশার, তাহলে একটা এই যে ওভারঅল ছবি যেটা হলো, যেটা লাল এরকম দেখতে হলো এটা। এই যে ছবিটা, যেটা বেসিক্যালি কি ইনভার্সন পয়েন্টগুলোর যে লোকাস, সেটাকে বলে যে ইনভার্সন কার্ভ। তাহলে ইনভার্সন কার্ভটা হচ্ছে তোমার বেসিক্যালি লোকাস অফ inversion points in যেটি expansion is called the ইনভার্সন কার্ভ। তাহলে ইনভার্সন পয়েন্ট গুলো যে লোকাসটা, সেটা বেসিক্যালি ইনভার্সন কার্ভ। তাহলে ইনভার্সন কার্ভটা কি করে পেলো তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, হয়েছে, বুঝতে পেরেছো তো? হ্যালো, দেখো তাহলে কার্ভের উপরে মিউটেরিটা কত হবে? 0 হবে, কারণ এই যে এগুলো তো ম্যাক্সিমাম পয়েন্ট, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট গুলো তার জন্য তো স্লোপটা 0 হয়, তাহলে মিউটেরিটা হচ্ছে 0। আচ্ছা, এই কার্ভের ডান দিকটা খেয়াল করে দেখো, ডান দিকটা কি স্লোপটা নেগেটিভ, তাহলে ডান দিকটা হচ্ছে মিউজেটিটা লেস দ্যান 0, আর নেগেটিভ বলে এখানে কি হবে, তোমার হিটিং হবে। আর কার্ভের ভেতরটা কি হচ্ছে, স্লোপটা পজিটিভ, অর্থাৎ মিউজেটিটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, সেখান থেকে কি হবে, কুলিং হবে। কার্ভের ভেতরে কুলিং, বাইরে হিটিং, আর কার্ভের উপরে যেটা হবে সেটা হচ্ছে ইনভার্সন পাবে তুমি, ঠিক আছে? ঠিক আছে, এটা তাহলে ভেতরে হচ্ছে কুলিং, বাইরে হিটিং, আর মাঝখানে তোমার হচ্ছে ইনভার্সন হচ্ছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই যে ইনভার্সন কার্ভটা তুমি পাচ্ছ, এবং সেই ইনভার্সন কার্ভের থেকে কোথায় হিটিং কোথায় কুলিং, সেই রিজিয়ন গুলো পরিষ্কারভাবে বুঝতে পারছো তো এটা? বুঝছে? ঠিক আছে, দেখো প্রত্যেকে ঠিক আছে তো? আচ্ছা, আর এবারে দেখো এই কার্ভটা আরেকটু ভালো করে দেখো, আমি কার্ভটা এখানে আরেকবার আঁকছি। তাহলে একটা টিপিক্যাল এক্সপেরিমেন্টাল কার্ভ হচ্ছে এরকম দেখতে, এদিকে টেম্পারেচার, এদিকে প্রেশার, এরকম টাইপের একটা ধরো ছবি দেখতে তোমার হলো। হ্যাঁ, এই কার্ভের উপরে তোমার মিউ জেটিটা 0 হলো, কার্ভের ডান দিকে মিউ জেটিটা লেস দ্যান 0, অর্থাৎ আমার হিটিং হচ্ছিল। কার্ভের ভেতরে মিউ জেটিটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ কুলিং হচ্ছিল এটা। আর এর সঙ্গে আরো দু একটা জিনিস একটু খেয়াল করে দেখো, দেখো যে যদি তোমার দেশে প্রেসারটা এই ধরো
এই একটা ধরো তোমার করসপন্ডিং প্রেশার, সেটাকে ধরো আমি এটা পি ম্যাক্স বা কিছু একটা বলছি, পি ম্যাক্স বলছি। পরিষ্কার দেখো, হোয়েন প্রেশারটা যদি গ্রেটার দ্যান পি ম্যাক্স হয়ে যায় কোনোভাবে, এই প্রেশারটা কিন্তু বেশি হয়ে যায়, দেন কি হবে, দেন মিউ জেটিটা লেস দ্যান 0 হয়ে যাচ্ছে অলওয়েজ, দেন দেয়ার উইল বি অলওয়েজ হিটিং। তখন শুধুমাত্র হিটিং হবে, কোনো কুলিং টুলিং হবে না, এইটা। আর যখন তোমার প্রেশারটা লেস দ্যান পি ম্যাক্স হবে, প্রেশারটা লেস দ্যান পি ম্যাক্স হবে, দেন মিউ জেটিটা গ্রেটার দ্যান 0 হতে পারে, মিউ জেটি গ্রেটার দ্যান 0 অ্যান্ড there can be কুলিং। তার মানে প্রেশারটা যখন তোমার পিম্যাক্সের থেকে বেশি তখন অলওয়েজ হিটিং হবে, পিম্যাক্সের থেকে কম হলে তুমি কুলিং পেতে পারো। আচ্ছা, এবারে পিম্যাক্সের থেকে কম হলো, পিম্যাক্সের থেকে কম হলেই যে এবার সব সময় তোমার কুলিং হবে সেরকম নয়। ধরো তুমি একটা এক্সপেরিমেন্টাল প্রেশার ভাবছো, এটা হচ্ছে পি, ঠিক আছে? তাহলে একটা পার্টিকুলার প্রেশার তুমি খেয়াল করে দেখো যে এই কার্ভের উপর তো ইনভার্সন পয়েন্ট, তার মানে এই পয়েন্টটা দু জায়গায় কাট করছে, এখানে একটা, এখানে একটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে হোয়েন প্রেশারটা তোমার 0 থেকে বেশি এবং পিম্যাক্সের থেকে কম, এই ইন্টারমিডিয়েট প্রেশারে there are two inversion points। যখন প্রেশারটা যে 0 এবং পিম্যাক্সের মাঝে, তখন there will be two inversion points। দেখো, এই একটা ইনভার্সন পয়েন্ট, একটা ইনভার্সন পয়েন্ট। এইটাকে আমি বলছি যে তোমার টিআই মিনিমাম, এটাকে বলছি টিআই ম্যাক্সিমাম। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফর কুলিং, কুলিং প্রেশারটা যেমন তোমার 0 থেকে পিম্যাক্স হতে হবে, অ্যান্ড টেম্পারেচারটা টিআই মিনিমাম থেকে টিআই ম্যাক্সিমাম হতে হবে। মানে ইনভার্সন টেম্পারেচার যেটা, তার একটা মিনিমাম ভ্যালু আছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই টিআই মিনিমাম আর টিআই ম্যাক্সিমাম তার মধ্যে থাকতে হবে। তার মানে ফর কুলিং প্রেশারটা পি থেকে পি ম্যাক্সের মধ্যে থাকতে হবে এবং টেম্পারেচারটাকে টিআই মিনিমাম থেকে টিআই ম্যাক্সিমামের মধ্যে থাকতে হবে। এবার কথা হচ্ছে যদি এমন হয় যে ইফ টিটা লেস দ্যান টিআই মিনিমা অ্যান্ড টিটা গ্রেটার দ্যান and বা or টিটা গ্রেটার দ্যান টিআই ম্যাক্সিমাম, যদি টেম্পারেচার টিআই ম্যাক্সিমাম থেকে বেশি হয় বা টিআই মিনিমামের থেকে কম হয়, দেন there will be heating even if পিটা লেস দ্যান পিম্যাক্স। মানে পিম্যাক্সের থেকে প্রেশারটা কম হলেও হচ্ছে, টেম্পারেচার যদি টিআই মিনিমামের থেকে নিচে হয় বা টিআই ম্যাক্সিমাম থেকে উপরে হয়, তখন কিন্তু তোমার অলওয়েজ হিটিং হবে, কুলিং হবে না। মানে তোমার ইন্টেনশন তো যেটি কুলিং করা, হ্যাঁ, জুল থমসন কুলিংটা তোমার অ্যাকচুয়ালি ইন্টেনশন, কিন্তু তুমি সবসময় কিন্তু কুলিং পাবে সেরকম না। কোনো একটা তোমার স্টার্টিং পয়েন্টটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকতে হবে, প্রেশারটা 0 থেকে পিম্যাক্সের মধ্যে থাকতে হবে। প্রেশার তো নেগেটিভ হতে পারে না, জাস্ট পিম্যাক্স থেকে কম বললেই হবে। আর টেম্পারেচারটা কিন্তু কোনো একটা গিভেন প্রেশারের টিআই মিনিমাম এবং টিআই ম্যাক্সিমামের মাঝে যদি থাকে, তখনই কেবলমাত্র তোমার এটা হবে, মানে তোমার কুলিংটা হবে, আদারওয়াইজ কিন্তু হিটিং হবে। মানে কার্ভের ভেতরটায় শুধুমাত্র কুলিং, কার্ভের বাইরেটা হচ্ছে হিটিং হবে। এই ইম্পর্টেন্ট অবজারভেশনগুলো তুমি কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখবে ধরো তুমি কতগুলো গ্যাসের ক্ষেত্রে আমি দেখছি যে তোমার ধরো কতগুলো আমি গ্যাসের কথা বলছি, হ্যাঁ, আর তার টিআই ম্যাক্সিমামটা ধরো আমি বলছি। ধরো স্টার্টিং ধরো আমি হিলিয়ামের কথা প্রথমে বললাম। হিলিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা হচ্ছে 43 কেলভিন হিলিয়ামের ক্ষেত্রে।
হাইড্রোজেনের ক্ষেত্রে যদি তুমি দেখো এটা হচ্ছে 204 কেলভিন, এইটা। তাহলে নিয়নের ক্ষেত্রে যদি দেখো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার 228 কেলভিন নিয়নের ক্ষেত্রে। আচ্ছা, এবারে তুমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে 607 কেলভিন নাইট্রোজেনের ক্ষেত্রে। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে 644 কেলভিন। ধরো আর্গনের ক্ষেত্রে 704 কেলভিন, ক্রিপ্টনের ক্ষেত্রে 1079 কেলভিন, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 1275 কেলভিন, তারপরে ধরো তোমার জেননের ক্ষেত্রে তোমার 1486 কেলভিন। তো দেখো এইখানে আমি কি করেছি না তোমার ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা আমি এখানে লিখেছি। এবারে হিলিয়ামের ক্ষেত্রে ভাবো, হিলিয়ামের ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা 43 কেলভিন। এবারে আমি রুম টেম্পারেচারে হিলিয়াম বা হাইড্রোজেন বা নিয়ন এদেরকে নিয়ে যদি জেটি এক্সপানশন করি তাহলে রুম টেম্পারেচার মানে ধরে নিতে হয় মোটামুটি 25°C মতো, 298 কেলভিনের মতো। তার মানে রুম টেম্পারেচারে বা অর্ডিনারি টেম্পারেচার, যেটা আমি রুম টেম্পারেচার বলি, রুম টেম্পারেচার যেহেতু টেম্পারেচারটা হিলিয়াম বা হাইড্রোজেন বা নিয়ন তাদের ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারের থেকে বেশি, কি হবে না তাদের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু হিটিং হবে। দেখো মানে কুলিং করতে পারো কখন, যখন টেম্পারেচারটা হিলিয়ামের ক্ষেত্রে 43 কেলভিনের নিচে দিয়ে তোমার স্টার্ট করতে, অত কম টেম্পারেচার জেটি এক্সপানশন লোকে করে না। যদি রুম টেম্পারেচারে করো তাহলে দেখো হাইড্রোজেন হিলিয়াম নিয়ন এরা কিন্তু তোমার অলওয়েজ হিটিং দেখাবে। আবার নাইট্রোজেন কার্বন মনোক্সাইড আর্গন কার্বন ডাইঅক্সাইড মানে এরা আর কি, এদের ক্ষেত্রে দেখো তোমার ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা কিন্তু হ্যাঁ তোমার যে আমাদের এক্সপেরিমেন্টাল টেম্পারেচার তার থেকে অনেক উপরে থাকে। তার মানে কি তুমি অর্ডিনারি 300 কেলভিনে যখন স্টার্ট করছো তুমি মাঝখানে স্টার্ট করছো, ভেতরে স্টার্ট করছো, ঠিক আছে। তার মানে এখানে খেয়াল করবে যে ফর হিলিয়াম হাইড্রোজেন নিয়ন there will be always heating at room temperature in JT expansion. এইটা। আর উল্টো দিকে ফর আদার গ্যাসেস there will be cooling at room temperature in JT expansion. For other gases there will be cooling at room temperature in JT expansion. তাহলে হাইড্রোজেন হিলিয়াম কেন রুম টেম্পারেচার হিটিং দেখায় আর কেন অন্যান্য গ্যাসগুলো রুম টেম্পারেচার কুলিং দেখায়, সেটা অ্যাকচুয়ালি উপরে যে লজিকটা সেটা হচ্ছে এই যে যে তোমার হাইড্রোজেন হিলিয়াম এদের ক্ষেত্রে মানে এই যে এটার কারণটা বলে দিই, ফর ফর হাইড্রোজেন হিলিয়াম নিয়ন দেয়ার উইল বি অলওয়েজ হিটিং অ্যাট রুম টেম্পারেচার ইন জেটি এক্সপানশন। কেন? কারণ ইন দিস কেসেস in maximum inversion temperature maximum inversion temperature is are much lower than room temperature. রুম টেম্পারেচার। আর আদার গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে যে অলওয়েজ মানে কুলিং হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার ইন জেটি এক্সপানশন। কারণ না ইন দিস কেসেস maximum inversion temperature is greater than
অর্ডিনারি টেম্পারেচার, অর্ডিনারি বা রুম টেম্পারেচার। তাহলে বুঝতে পারলে যে কেন হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন তারা সবসময় এর উপরে থাকছে। উপরে থাকলে হচ্ছে তাদের ক্ষেত্রে কেন মানে সবসময় হিটিং দেখাবে, কুলিং দেখাবেই না। আর বাকিগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কুলিং দেখাতে কোনো অসুবিধা নেই। এটা পরিষ্কার হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে তুমি এইটা দেখবে যে পরে আমি এটা একটু পরে আলোচনা করব, যে যখন তুমি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে যে কারা হিটিং দেখায় কারা কুলিং দেখায়, তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে না যে যে এরা যে অলওয়েজ তোমার দেখাচ্ছে, মানে হিটিং দেখাচ্ছে, মানে এদের ক্ষেত্রে হচ্ছে তোমার, মানে আমি পরে এটা কারণটা পরে বুঝতে পারবে। এর ক্ষেত্রে ইন্টারমলিকুলার রিপালশন, যেটা ইন্টারমলিকুলার রিপালশনটা ডমিনেট স্বভাব, ডমিনেট ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। এর ক্ষেত্রে না ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের তুলনায় ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেট করে। আর এদের ক্ষেত্রে হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা ডমিনেট করে, অ্যাট্রাকশন ডমিনেট ওভার ইন্টারমলিকুলার রিপালশন। মানে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে কারণটা হচ্ছে এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেট করে যখন, তখন কুলিং হয়। আর ইন্টারমলিকুলার রিপালশন যখন ডমিনেট করে তখন হচ্ছে হিটিং হয়। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্রে অ্যাট্রাকশন রিপালশন কিছুই নেই, সেক্ষেত্রে হিটিং কুলিং কিছুই হয় না। এটা হ্যাঁ, মানে এটা আসলে তোমার, আমি আরেকটুখানি এগোলে তোমার কাছে পরিষ্কার হবে যে অ্যাট্রাকশন বা রিপালশনের সাথে হচ্ছে হিটিং বা কুলিং এর কি সম্পর্ক। সেটা যখন আমি কিছুটা এক্সপ্রেশন বের করব, তখন তোমার পক্ষে এটা বুঝতে অনেক সুবিধা হবে। এটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমাকে আমি একটুখানি জাস্ট বলে দিই যে ধরো এইটা আর আর এই দিকে না তুমি একটা ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা, যেটা লেনার্জন পোটেনশিয়াল বা অ্যাজ এ ফাংশন অফ আর তুমি প্লট করছো, এটা লেনার্জন পোটেনশিয়াল হবে। লেনার্জন পোটেনশিয়াল প্লট করলে না একটা ছবি দেখতে হয়, সেটা হচ্ছে এরকম টাইপের দেখতে তোমার ছবি। আচ্ছা, এবারে দেখো তুমি জেটি এক্সপানশন যখন করছো, এক্সপানশন করছো মানে কি, প্রেসারটা কমছে, প্রেসারটা কমলে ইন্টারমলিকুলার সেপারেশনটা বাড়বে, মানে আরটা বাড়বে। হ্যাঁ, তাহলে এই যে ছবিতে খেয়াল করো যে যখন তোমার এই দিকটা না, এই দিকটা অ্যাট্রাকশন ডমিনেট করে, এটা আমরা ইন্টারমলিকুলার ইন্টারাকশন পড়াবো পরে। এই দিকটা হচ্ছে অ্যাট্রাকশন ডমিনেট করে, আর এই দিকটা হচ্ছে তোমার রিপালশন ডমিনেট করে। মানে যখন অ্যাট্রাকশন ডমিনেট করবে তখন কি হবে বলো তো, দেখো যত মলিকুলগুলো কাছে আসবে অ্যাট্রাকশন ডমিনেট করতে পারে, পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ হচ্ছে। আর যখন রিপালশন ডমিনেট করছে, পোটেনশিয়াল এনার্জিটা পজিটিভ হয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এবার জেটি এক্সপানশনের জন্য কি হবে, ফর জেটি এক্সপানশন প্রেসারটা ডিক্রিজ করবে, সেই জন্যে ইন্টারমলিকুলার সেপারেশনটা আরটা কি হবে তোমার ইনক্রিজ করবে। আর প্রেসারটা ডিক্রিজ করা মানে দুটো মলিকুলের মধ্যে সেপারেশনটা তোমার ইনক্রিজ করবে, অর্থাৎ বেসিক্যালি তুমি এদিক থেকে এইরকম ভাবে এগোচ্ছ। আর এই জায়গায় রিপালশন ডমিনেট করছে। আর এবারে দেখো তাহলে এইখানে কি হচ্ছে, ডিউ টু জেটি এক্সপানশন আর ইনক্রিজেস, এই যে দেখো জেটি এক্সপানশন আর ইনক্রিজ করছে, তারপর পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা, এটা ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা আমি এইভাবে না লিখে, ভি না লিখে এইভাবে লিখতে পারি, ধরো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি হবে তোমার, ডিক্রিজ করছে, এই যে পোটেনশিয়াল ডিক্রিজ করছে। তা টোটাল এনার্জি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, ইনক্রিজ করবে, ইনক্রিজেস অ্যাজ টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট। আর তাহলে কি হবে, তাহলে টেম্পারেচারটা ডিক্রিজ করে, কাইনেটিক এনার্জি ডিক্রিজ করে টেম্পারেচার ডিক্রিজ করবে, তার মানে তুমি কুলিং পাবে। তাহলে এই যে জায়গাটায় যেখানে তোমার দেখো এই এই যে পার্টিকুলার জায়গাতে
সরি টোটাল কাইনেটিক এনার্জি ইনক্রিজ বা টেম্পারেচার ইনক্রিজ করছে, সরি, সেখানে হিটিং পাবে। মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করলে কি হয়, টেম্পারেচার ইনক্রিজ করে, টেম্পারেচার ইনক্রিজ করলে কি পাবে তুমি, হিটিং পাবে। টেম্পারেচার ইনক্রিজে সেখানে তুমি পাবে কি, হিটিং পাবে। তাহলে দেখো কি হলো, যে এই যে জায়গায় রিপালসার ডমিনেট করে, তুমি যখন এই জায়গা থেকে আস্তে 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 এগোচ্ছ, আটটা যখন বাড়ছে পোটেনশিয়াল এনার্জিটা কমছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কমলে কি হবে, কাইনেটিক এনার্জি বাড়তে হবে টোটাল এনার্জিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। আর কাইনেটিক এনার্জি বাড়া মানে টেম্পারেচার বাড়া, টেম্পারেচার বাড়া মানে হচ্ছে তোমার হিটিং হচ্ছে। আর যখন অ্যাট্রাকশন ডমিনেট করছে কি হচ্ছে না, এক্ষেত্রে দেখো ডিউ টু জেটি এক্সপানশন আটটা অ্যাজ ইউজুয়াল ইনক্রিজ করছে, আটটা কিন্তু ইনক্রিজ করে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ, এই যে মিনিমা থেকে তাকে আস্তে আস্তে ইনক্রিজ করছে, ইনক্রিজেস। কাইনেটিক এনার্জি তাহলে কি হবে, ডিক্রিজেস। টেম্পারেচার কি হবে, ডিক্রিজেস, সেই জন্য কি পাবে তুমি, কুলিং পাবে। তো এবারে দেখো অ্যাট্রাকশনের ডমিনেট যখন করছে তখন কুলিং পাচ্ছ, রিপালশন যখন ডমিনেট করছে তখন হিটিং পাচ্ছ। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্ট যেখানে হিটিং কুলিংটা রোলটা চেঞ্জ করছে, এইটা করেসপন্ড করবে কি ইনভার্সন পয়েন্ট, যেখানে হিটিং কুলিংটা তোর রোল চেঞ্জ করে, করেসপন্ডস। মানে তুমি এই পয়েন্টের জাস্ট বাঁ দিকে যখন আছো তখনও পর্যন্ত হিটিং হচ্ছে, এই পয়েন্টের ডান দিকে যখন গেলে তখন পোটেনশিয়াল যে বাড়তে আরম্ভ করছে, মানে তুমি কুলিং পাচ্ছ। তাহলে এই যে জায়গাটা এটা করেসপন্ডস, এটা করেসপন্স করছে তোমার ইনভার্সন পয়েন্ট। তাহলে এদিকটা হচ্ছে তোমার রিপালসার ডমিনেট করলে, এদিকে অ্যাট্রাক্টর ডমিনেট করলে, এই জায়গায় অ্যাট্রাক্টর রিপালসার তোমার জাস্ট ব্যালেন্স করছে করে, তাহলে এদিকটা পাচ্ছ তুমি হিটিং, এদিকটা পাচ্ছ কুলিং। তাহলে এখানে তুমি এই পয়েন্টে ইনভার্সনটা পেয়ে গেলে। তাহলে বুঝতে পারলে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট যেখানে অ্যাট্রাক্টর ডমিনেট করে সেখানে কুলিং হয়, যেখানে রিপালসার ডমিনেট করে সেখানে হিটিং হয়। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন এদের ক্ষেত্রে অলওয়েজ হিটিং হচ্ছে রুম টেম্পারেচারে, মানে এখানে নিশ্চয়ই রিপালসান ডমিনেট করছে। আর কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন বা এয়ার অ্যাজ এ হোল, তার ক্ষেত্রে নিশ্চয়ই তোমার অ্যাট্রাকশনটা ডমিনেট করছে, সেই জন্যই তাদের ক্ষেত্রে তোমার কুলিং হচ্ছে। তাহলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এবারে এইখান থেকে এই যে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি এটাও তাহলে বলতে পারছো ইনভার্সনটা কখন আসছে, যখন যখন অ্যাট্রাকশন রিপালশন এই দুটো অপোজিং ফোর্স যখন অপারেটিভ হয় তখনই তোমার ইনভার্সনটা আসে। তার মানে এখানে একটা প্রবলেম আসে, প্রবলেম পরীক্ষা একটা দেয় যে ইনভার্সন পয়েন্ট বা ইনভার্সন টেম্পারেচার যাই কিছু বলো, ইনভার্সন পয়েন্ট অ্যাপিয়ার ডিউ টু simultaneous existence of two opposing forces. বললাম এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্টটা তাহলে আমি এক্সপ্লেন করতে বললাম। এটা ইনভার্সন পয়েন্ট অ্যাপিয়ার ডিউ টু সাইমালটেনিয়াস এক্সিস্টেন্স অফ টু অপোজিং ফোর্স। এই যে অ্যাট্রাকশন রিপালশন তাদের মধ্যে কাউন্টার ব্যালেন্সিং হচ্ছে বলেই কিন্তু তুমি ইনভার্সনটা পাচ্ছ। যদি শুধুমাত্র অ্যাট্রাকশন থাকতো তাহলে তুমি সবসময় কুলিং পেতে, শুধুমাত্র রিপালশন যদি থাকতো তাহলে সবসময় তুমি হিটিং পেতে। কিন্তু হিটিং কুলিং এই ব্যালেন্সিংটা পাচ্ছ, তার কারণটা কি, কারণটা হচ্ছে তোমার ওই মানে এই এটা হচ্ছে বলে, মানে দুটো অপোজিং ফোর্স হচ্ছে তোমার কাজ করছে বলে। Inversion point appear due to simultaneous existence of two opposing forces. ঠিক আছে? ঠিক আছে? স্যার আপনি y অ্যাক্সিসে কি লিখেছেন বলতে পারেন? y অ্যাক্সিসে ভি, হ্যাঁ, আর সাফিক্সে হচ্ছে তারা এটা ভুল করা হয়েছে একদম। মানে এটা এমনি যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ভি মানে পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে এই এল হাইফেন জে এর মানে হচ্ছে লেনার্ড জোন। হ্যাঁ, এটা হচ্ছে লেনার্ড জোন পোটেনশিয়াল, মানে এই লেনার্ড জোনস পোটেনশিয়াল, সেইটাকে তুমি জাস্ট ভি এল জে সাফিক্স আর এইরকম ভাবে লিখছো,
দিস ইজ দ্য লেনার্জন পোটেনশিয়াল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর স্যার এক্স এক্সিসে এক্স অ্যাক্সিসে যে আর লেখা হয়েছে, আরটা যে ইন্টারমলিকুলার সেপারেশন রিপ্রেজেন্ট করে, দুটো মলিকুল তাদের মধ্যে যে সেপারেশনটা রিপ্রেজেন্ট করে, এটা তোমরা দেখবে ইন্টারমলিকুলার ইন্টারাকশন সেটা হায়ার সেকেন্ডারিতেও ছিল, কিন্তু তোমাদের নিটটিটের সিলেবাসে কিন্তু ওই স্টেটস অফ ম্যাটারটা বাদ চলে গিয়েছিল, সেই জন্য ওখানে হয়তো পড়ানো হয়নি। কিন্তু গেসিয়াস স্টেট যেখানে ছিল না, সেখানে কিন্তু এই লেনার্জন পোটেনশিয়াল বা এই টাইপের ছবি দেখবে খুব পপুলার। মানে দুটো নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল, তাদের মধ্যে ইন্টারাকশনসটা কিসের উপরে নির্ভর করে আর কি, সেটাই লেনার্জন পোটেনশিয়ালটা হচ্ছে মোস্ট কমন। মানে এরকম দেখতে, কেন তো আমি খুব ছোট করে যদি বলি, তাহলে ভিআরটা এরকম দেখছে, -a/r⁶ প্লাস b/r⁴ এরকম টাইপের দেখতে হয় আর কি লেনার্জন পোটেনশিয়ালটা। হ্যাঁ, এটা পরে আমাদের ডিটেলে ভালো করে শেখানো হবে। লেনার্জন পোটেনশিয়ালের ফর্মটা হচ্ছে এরকম দেখতে, সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হলে এরকম ছবিটা দেখতে হয়। ঠিক আছে, হ্যাঁ, আমরা ওই পড়বো, মানে আমরা তোমার মানে তোমাদের আসলে ক্যালকাটা সিলেবাস অনুযায়ী যেটা সেকেন্ড সেমিস্টারে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আদার দ্যান ক্যালকাটা যারা, তাদের এই সেমিস্টারই আছে, যেখানে গেসিয়াস স্টেট এবং গেসিয়াস স্টেটের শেষে কিন্তু ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা আছে। ইন্টারমলিকুলার ইন্টারাকশন আমরা পড়বো, তখন দেখা যাবে। হুম, ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো তাহলে আজকে আমি যা করলাম সেটা বেসিক্যালি কিছু ফ্যাক্ট বলা হয়েছে, মানে কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলা হয়েছে, এবং সেই ফ্যাক্টটাকে মানে মানে জাস্ট মানে কি বলবো, মানে ফ্যাক্টগুলোকেই সামারাইজ করা হয়েছে। এবারে কেন এগুলো হচ্ছে টচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা কোন একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে তুমি কি করে জুল থমসন কোএফিসিয়েন্টের ভ্যালু বের করবে, বের করে সেখান থেকে ইনভার্সন পয়েন্ট কি করে বের করবে, এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়নি। ঠিক আছে, তাহলে আমরা যেটা নেক্সট যে কাজটাকে করতে পারি সেটা হচ্ছে যে যে কেমন করে তুমি ওই মিউজেটির এক্সপ্রেশনটাকে বের করবে, বা সেখান থেকে জুল থমসন কোএফিসিয়েন্টটা মানে জুল থমসন সরি ইনভার্সন টেম্পারেচারটাকে বের করবে, এইগুলো হচ্ছে কিন্তু আমার জানার দরকার পড়েছে। তার মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে যে আমরা আজকে এই পর্যন্তই রাখবো, কারণ তোমাদের তো ক্লাস টাসের ব্যাপার আছে, এখন তো কলেজ চলছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আচ্ছা নেক্সট ক্লাসে দেখো তোমার প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এনথালপি যে কথাটা বলা হয়েছে, এনথালপি টার্মটা সাথে আমি ইন্ট্রোডিউস করেছি, এনথালপি সেই নিয়ে তার বিভিন্ন প্রপার্টিজ, এইটা নিয়ে কিছু কমেন্ট টমেন্ট আমাকে করতে হবে। শুধু এনথালপি টার্মটাকে ডিফাইন করেছি, কিন্তু এনথালপি জিনিসটা কি, কি ধারা হেনা তানা, এইটা নিয়ে কিছু কথাবার্তা প্রথমে বলার দরকার আছে। তারপর হচ্ছে যে মিউজেটি অ্যান্ড ইনভার্সন টেম্পারেচার ফর ভ্যারিয়াস গ্যাসেস, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে ইনভার্সন টেম্পারেচার এবং মিউজেটি নিয়ে জাস্ট কিছু আলোচনা করা, মানে ইনভার্সন টেম্পারেচার এবং মিউজেটি ফর ভ্যারিয়াস গ্যাসেস, এইটা আমরা তারপর আলোচনা করব। মানে এটা ধরো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইনভার্সন টেম্পারেচার কি হবে, তার মিউজেটি কত, ভ্যান্ডল গ্যাসের জন্য মিউজেটি কত, তার ইনভার্সন টেম্পারেচার কি হবে, সেগুলোকে বের করতে হবে। ঠিক আছে, এটা তাহলে কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে আমি কেমন করে ইনভার্সন টেম্পারেচার এবং মিউজেটিটাকে বের করতে পারি সেটাকে দেখতে হবে। ঠিক আছে, আর তারপরে আমাদের বেশ কিছু কিছু প্রবলেমস নিয়ে কথাবার্তা বলতে হবে, জাস্ট সাম মোর প্রবলেমস, সাম নিউমেরিক্যাল অ্যান্ড সাবজেক্টিভ প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগের লেকচারেও আমরা প্রবলেমস নিয়ে বেশি কথাবার্তা বলিনি, তার পরের ক্লাসে এই এই সব জিনিসটাকে নিয়ে কিন্তু আমাদের আলোচনাটা হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি, এন্ড অফ লেকচার তোমার 8। তাই ছোট ছোট করে অল্প অল্প করে করা যাক, দেখো তোমাদের কারো কিছু অসুবিধা হলো কিনা বলো, কোথাও যদি কোনো প্রবলেম থাকে বলো, মানে বুঝে বুঝে যতটুকু করতে পারো ততটুকুই করবে, এত তাড়াহুড়ো করার কিছু নেই, লাইফ অনেক বড় ভাই। হ্যাঁ, সবটাকে বুঝে বুঝে করো, বুঝে বুঝে যতটুকু করতে পারো ততটুকু করো, অত এর কিছু নেই। হুম, দেখো
দেখো ঠিক আছে, মানে কারো কিছু অসুবিধা আছে, মানে যা পড়িয়েছি তাতে কারো কিছু সমস্যা আছে? ঠিক আছে তো? বাচ্চারা বলো।